FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 11:59। শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হচ্ছে যে আজকে আমাদের এখানে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর আলিফ, এবং তিনি তার চমৎকার 3টি ঘটনা নিয়ে এসছেন, যে ঘটনাগুলো আমরা কিছুক্ষণের মধ্যেই শুনব এবং আশা করছি যে সেই ঘটনা আপনাদেরকে অনেক বেশি আনন্দ দেবে। আর আমাদের সবাইকে জানাচ্ছি বসন্ত, যে নতুন ঋতুটি আমাদের মাত্র শুরু হলো, সেই বসন্তের শুভেচ্ছা, এবং আশা করছি যে বসন্ত আপনাদের জীবনেও বসন্ত নিয়ে আসবে এবং প্রতিদিন হবে বসন্তের মতো সুন্দর। আর আজকে ভূত এফএম প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করবেন, অনেক বেশি ভালো লাগবে, কারণ আমাদের অতিথিরাও আজকে ভালো লাগার মতো অতিথি, আপনারা সবাই জানেন। এবং আমাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আশা করছি আপনাদের যথেষ্ট আনন্দ দেবে। তো শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যারা ইমেইল করবেন তাদেরকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দেবেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর আমাদের যারা ফেসবুক পেজে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে। এবং সেখানে গিয়ে আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন এবং আরও মানুষকে আপনি চাইলে জানিয়ে দিতে পারেন এভাবেই। তো যাই হোক, আশা করছি যে আপনারা সবাই রেডি ভূত এফএমের আজকের এপিসোডটি উপভোগ করার জন্য। এবং বরাবরের মতো আজকেও শুরু করতে চাই একটা ইমেইল দিয়ে। আশা করছি এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে এবং আমি যেভাবে লিখেছেন সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আরফান আহমেদ, খুলনার বয়রাতে থাকি। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা, তবে আমি আপনাদের অনুষ্ঠান লাইভ শুনি না, ডাউনলোড করে দিনের বেলাতে শুনি। তার কারণ আমার লাইফে যা ঘটেছে সেটা আমি আজও ভুলতে পারিনি। এ কারণে গভীর রাতে ভূত এফএম শোনার মতো সাহস আমার নেই। বলে রাখি, আমি রাতে একাই ঘুমাই। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শেয়ার করব যা আমার জীবনে একটা দাগ কেটে গেছে। যাই হোক, আমি ঘটনাতে চলে যাই 2018 সালের বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ঘটনা। বলে রাখা ভালো, আমি 2017 সালে যশোর পলিটেকনিক থেকে সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা করি। ডিপ্লোমা শেষ করে উদ্দেশ্য ছিল মিনিমাম 1 বছর চাকরি করে তারপর আবার বিএসসিতে ভর্তি হব, কারণ আজকাল চাকরির ক্ষেত্রে জব এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি পাওয়া খুবই কষ্ট। যা ভাবনা তাই কাজ। নতুন চাকরির জন্য চেষ্টা করতে লাগলাম। আল্লাহর রহমতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি চাকরির জন্য। আমার এক কাকার মাধ্যমে খুলনার বাগেরহাট জেলার মংলাতে একটা জায়গায় আমি 2018 সালের ফেব্রুয়ারিতে একটি ইন্ডিয়ান কোম্পানিতে আমি চাকরি শুরু করি। প্রসঙ্গত আমি বলে রাখি যে আমি কোম্পানির নাম বলবো না। যাই হোক, নতুন চাকরি আর নতুন ইঞ্জিনিয়ার হিসেবে বেশ মজাই লাগছিল চাকরি করতে। নতুন হিসেবে কাজ বুঝতে একটু সময় লাগছিল। কিছু মাস কাজ করার পর পুরো কাজ যখন আয়ত্ত করে ফেলি, তখন আমাকে কোম্পানির অফিস থেকে পুরো একটা সাইট ইনচার্জ হিসেবে নিয়োগ দিল। আমি নিজেকে ইনচার্জ হিসেবে ভাবতে বেশি ভালো লাগছিল আমার কাছে। আমার আন্ডারে 2 জন সুপারভাইজার এবং 36 জন লেবার কাজ করত। এত বড় টিম আমি চালাবো ভাবতেই আনন্দ লাগছে।
বলে রাখি, আমাদের প্রজেক্টে 24 ঘন্টায় কাজ চলত। সকাল 8টা থেকে রাত 8টা ডে শিফট এবং রাত 8টা থেকে সকাল 8টা নাইট শিফট। প্রথম কিছু মাস আমার ডিউটি দিনের বেলাতেই ছিল। এরপর 3-4 মাস আমার ডিউটি চেঞ্জ করে রাতে দিয়ে দেওয়া হলো। বাধ্য হয়ে রাতের ডিউটি নিতে হলো। প্রথম রাতে একটু সমস্যা হচ্ছিল, পরে সব ঠিক হয়ে যায়। কিন্তু তখন বুঝিনি এই রাতের ডিউটি আমার জীবনে কাল হয়ে আসবে। আমাদের কাজের এরিয়াতে বাইরে প্রত্যেক কোম্পানির জন্য আলাদা আলাদা কলোনি আছে। লেবারদের জন্য আলাদা কলোনি আর অফিসারদের জন্য আলাদা কলোনি। তবে দূরত্ব বেশি না বলে হেঁটেই যেতে হয় এবং 4-5 মিনিট সময় লাগে। অফিসার্স কোয়ার্টার বা কলোনি যেটা আছে সেখানে ইঞ্জিনিয়ার আর সুপারভাইজার আর লেবার কলোনিতে ওয়ার্কাররা থাকে। নাইট শিফটে ডিউটি করার সময় রাতে আমাদের অফিসের কলোনিতে রাতের খাবার খেতে দিয়ে যেতে হতো। বলে রাখি, অফিসের কলোনিতে যেতে হলে একটা কাশবনের ভেতর থেকে যেতে হতো। কাজের তেমন চাপ না থাকলে রাতে আগেই খেতে চলে যেতাম এবং যেদিন একটু চাপ থাকতো সেদিন যেতে একটু রাতই হয়ে যেত। তারিখ ঠিক মনে নেই। সেদিন কাজের চাপ তেমন না থাকায় রাত 9টায় খেতে চলে আসি অফিসার্স কলোনিতে। খাওয়া শেষ করে রুমে ঢুকি রেস্ট নেওয়ার জন্য। রেস্ট করে আবার তাড়াতাড়ি করে আমি আমার ওয়ার্কিং এরিয়াতে চলে যাই। আমি আমার এরিয়াতে ঢুকতেই দেখি জটলা হয়ে লোক বসে আছে এবং তারা গল্প করছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। স্যার বসেন বলতেই একজন চেয়ারে গিয়ে দিল। আমি একটু ধমকের সুরেই বললাম, কাজ বাদ দিয়ে সবাই বসে গল্প করছেন কেন? সবাই চুপ করে আছে। হঠাৎ লেবারদের মধ্যে একজন বলে উঠল, স্যার আপনি ঘটনা কিছু জানেন না? আমি বললাম, কিসের ঘটনা? বলে রাখি এখানে যে আমি রাতে ডিউটি করার পর সারাদিনই এক প্রকার ঘুমাতাম, শুধু খাওয়ার সময় উঠতাম, ঘুম না আসলেও শুয়ে থাকতাম। যাই হোক, আমি চেয়ারে বসতে বসতে লেবারটি বলল, স্যার গতকাল রাতে তো লেবার কলোনিতে একজনকে ভূতে ধরেছিল। ভূতের কথা শুনে একটু আগ্রহ হলো ঘটনা জানার জন্য। এবার সবাই দেখলাম একটু নর্মাল হয়ে জড়সড় হলো। সে বলতে লাগলো, আমাদের কলোনিতে গতকাল মাঝরাতে হঠাৎ কান্নার আওয়াজ, গুনগুন কান্না। একজন বুঝতে পারল তার খাটের পাশ থেকেই কান্নার আওয়াজ আসছে। সে ভয়ে অন্য একজনকে ডাক দিল। এবার কান্নার আওয়াজ যেন আরও বেড়ে গেল। এভাবে বাড়তে বাড়তে এত তীব্র হলো যে কেউ আর ঘুমোতে পারল না। এক প্রকার সবাই ঘুম থেকে উঠে গেল এবং রুমের আলো জ্বালানো হলো। কান্নার শব্দ কোথা থেকে আসছে তাই খোঁজা হলো। খুঁজতে খুঁজতে দেখা গেল একটা ছেলে তারই বেডের নিচে বসে কাঁদছে। সবাই তাকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো, কিন্তু কিছুদিন তাকে বাইরে বের করা যাচ্ছিল না। তাদের মধ্যে অনেকে বলতে লাগলো, হয়তো ওর বাসার কথা মনে পড়ছে তাই কাঁদছে। বলে রাখি, এই ছেলেটি আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছিল। আবার অনেকে বলতে লাগলো, হয়তো ওর বাসা থেকে কোনো খারাপ সংবাদ এসেছে তাই কাঁদছে। একজন ওর হাত ধরে টানতে লাগলো, কিন্তু ছেলেটির গায়ে এত শক্তি ছিল যে ধরাধরি করার পরও ছেলেটিকে খাটের নিচ থেকে বের করা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ছেলেটি নিজে থেকেই বের হয়ে আসলো। ছেলেটি বের হবার পর সবাই যা দেখলো তা দেখবে বলে কেউ ভাবেনি। সবাই দেখলো ছেলেটির চোখ একদম রক্তের মতো লাল। সবাই দেখে অনেকটা ঘাবড়ে গেল। তখন রাত 1:30 বাজে। এত রাতে কোথায় যাবে, কি করবে ভেবে না পেয়ে সকালে অথরিটিকে জানানো হবে এই ভেবে রাতে সবাই ঘুমিয়ে পড়ল। ছেলেটির তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে সেও ঘুমিয়ে পড়ল। যাই হোক, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো। ওই রাতে তখন রাত 3টা হবে, একজন বাথরুমে যাবে বলে উঠল। রুমের আলো জ্বালাতেই দেখল সেই ছেলেটি শূন্যের ওপর ভেসে আছে আর তার বিছানা উল্টাপাল্টা করে। সে এটা দেখেই চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে আবার সবাই জেগে উঠল। উঠে সবাই একই অবস্থা দেখল। যাই হোক, ওই দিনের বেলা ঘটনা ওখানে শেষ হলো। এসব বলার মাঝখানে দেখলাম একটা লোক দৌড়ে আমাদের দিকে আসছে। এসে সে হাঁপাতে হাঁপাতে বলছে, স্যার আমাদের কলোনিতে খুব খারাপ অবস্থা, মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না। আমি বললাম, কি হয়েছে আবার? আজকেও রাতে হঠাৎ কান্নার শব্দ। সবাই আজকেও খুঁজতে খুঁজতে দেখল আমাদের খালেক ভাই রুমে বাইরে বসে গুনগুন করে কাঁদছে। সবাই মিলে তাকে তুলে রুমের ভেতরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু খালেক ভাই গায়ে এত ওজন আর শক্তি, কেউ তার সাথে পারছে না। আমি বললাম, কোন খালেক ভাই? আমাদের
আমাদের হেল্পার খালেক ভাই সে বলল, জি স্যার। এবার কথা শুনে মনে আমার ভয় ঢুকে গেল। সবাই মিলে সেখানে গিয়ে দেখি খালেক ভাই রুমে খাটের উপর বসে আছে চোখ বন্ধ করে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে বলল উনি রুমের বাইরে বসে কান্না করছিলেন। তা হঠাৎ কান্নার আওয়াজ শুনে খুঁজতে খুঁজতে দেখলাম সে বাইরে বসে কাঁদছে। তাকে যেই ধরতে যাচ্ছে তাকেই ধাক্কা মারছে, আর এত জোরে ধাক্কা মারছে যে ছিটকে পড়ে যাচ্ছে। এরপর সে নিজে খাটের উপর বসল, এরপর বসেই আছে। যাই হোক, এরপর সবাই কাজের এরিয়াতে চলে আসলাম। ওই দিন রাতে আর কিছু হয়নি। সকালে জানতে পারলাম খালেক ভাই কোনো কথা বলছেন না, আর সারা রাত ওইভাবে বসেছিলেন। ফজরের পরে তিনি ঘুমিয়েছেন, এখন পর্যন্ত ঘুমিয়েই আছেন। সকালে আমাদের অফিস থেকে দেখতে আসলো তারা, এসে সব কিছু দেখে গেল আর হুজুর দিয়ে একটা মিলাদের ব্যবস্থা করার কথা বলে গেল। ওই দিন বিকালে মিলাদ হলো। যাই হোক, পরদিন রাতে আমি আবার ডিউটিতে আসলাম। এসে গল্পে গল্পে এই জায়গার ইতিহাস জানলাম। এখানে এসে বিল ছিল, বিলের পাশে ছিল বিশাল শ্মশান। এই উপজেলার সব হিন্দু লাশ এখানেই পোড়ানো হতো। এছাড়াও এখানে যুদ্ধের সময় গণকবর দেয়া হয়েছিল। তাছাড়াও এই জমি দখলের জন্য নাকি অনেক মানুষকে মেরে তার সেখানে কবর দেওয়া হয়েছিল। গল্পে গল্পে উঠে আসলো আরও অনেক কথা। আমাদের এক অপারেটরও নাকি দেখেছে একটা মহিলাকে অনেক আগে, সে মেশিন চালাচ্ছিল। হঠাৎ তার সামনে একটা মহিলা এসে বলল, আমাকে একটু পুকুর কেটে দে, আমি এখানে গোসল করব। এছাড়াও নাকি অনেকে এখানে দুটো সাদা ঘোড়া দৌড়াতে দেখেছে। আরও একজন বলছে একটা মহিলা আর দুটো বাচ্চা নাকি একসাথে হেঁটে যেতেও দেখেছে। যাই হোক, মিলাদের পর লেবার কলোনিতে আর তেমন কিছু ঘটেনি। এরপর ঘটল আমাদের বেসিন প্ল্যান্টে, যেখানে কংক্রিট মিক্সিং হয়। আমাদের বেসিন প্ল্যান্ট সুপারভাইজার রাতে চেয়ারে বসেছিলেন। বসে থাকতে থাকতে তার ঘুম চলে আসে। কখন তিনি ঘুমিয়ে পড়েন, হঠাৎ তিনি ফিল করেন যে কেউ যেন তার পা ধরে টান দিয়েছে। তিনি একরকম চেয়ার থেকে পড়েই গেলেন। এরপর দেখলেন যে কে যেন তার সামনে থেকে সাদা কাপড় পরা কেউ একজন দৌড়ে চলে গেল। তিনি তাকে প্রায়ই দেখতেন সাদা শাড়ি পরে কেউ যেন হেঁটে যায়। পরের দিন সকালে তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন। এসব শোনার পর আমার ভয় বেড়ে গেল। আমি অনেকক্ষণ অনেক চিন্তা ভাবনা করে আমি বাসায় ফোন দিয়ে বললাম আমার এখানে এসব হচ্ছে। বাসা থেকে বলল, তোর যদি ভয় লাগে তাহলে ডে শিফটের ডিউটি নে, যা বলা তাই কাজ। আমি পরের দিন অফিসে গিয়ে বললাম, স্যার আমি নাইট করব না। তারা কোনোভাবেই আমাকে ডেতে দিল না, বললাম দিল না। এবং অনেক দিন তো হলো স্যার, এবার ডে ডিউটি দিন। আমি প্রজেক্ট ম্যানেজারকে বললাম এবং তিনি বললেন যে আর কিছুদিন করেন, এরপর দিব। এই অবস্থায় কেউ নাইট নিতে চাচ্ছে না। পরিবেশ শান্ত হলে অন্য কাউকে আপনার জায়গায় রিপ্লেস করে দেব। যাই হোক, কোনোভাবেই ডেতে ডিউটি নিতে পারলাম না। রাতে খেতে যাওয়া বন্ধ করে দিলাম। এরপর অনেক দিন যাবৎ আর কোনো এরকম ভয়ঙ্কর কিছু শুনিনি। পরে মন থেকে ভয়টা একটু দূর হলো। তারিখ 28 সেপ্টেম্বর 2018। প্রতিদিনের মতো আজও নাইট ডিউটিতে গেলাম। কাজের তেমন কোনো চাপ নেই। আমার খুব মাথা ব্যথা করছিল। স্যারকে ফোন দিয়ে বললাম, স্যার আমার মাথা ব্যথা করছে, আমি আজ যেতে পারবো না। স্যার বলল, আরফান আজ যেতেই হবে, কারণ আজ সুপারভাইজার দুজন যায়নি, আপনি না গেলে কাজ দেখবে কে? বেশ ধমকের সুরেই বলল, আপনাদের জন্য কি কোম্পানি লস করবে নাকি? আমি রাগ করে বের হয়ে পড়লাম কাজের এরিয়ার উদ্দেশ্যে। একটা টেবিলে মাথা নিচু করে শুয়ে আছি। একজন লেবার এসে বলল, কি হয়েছে স্যার, এমন করে শুয়ে আছেন কেন? আমি বললাম, ও মারুফ ভাই বসেন, আমার খুব মাথা ব্যথা করছে। স্যারকে বললাম, স্যার আমাকে উল্টো ধমক দিল। মারুফ ভাই আমাকে বলল, স্যার আপনি রুমে যে 1 ঘন্টা একটা ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, আর এখানে আমি সামলে নেব। যদি কোনো প্রয়োজন হয় আপনাকে জানাবো, আপনি না হয় তখন আসবেন। তার কথা মতো আমি 9:30টার দিকে রুমে চলে যাচ্ছি। এসে লাইট অফ করে ঘুম দেই। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভাঙলো। মারুফ ভাই ফোন করেছে। ফোন ধরতেই বলল, স্যার ক্লায়েন্ট স্যার এসেছে, আপনাকে খুঁজছে। আমি তাকে বলেছি আপনি অসুস্থ, তবুও আপনাকে চাচ্ছে, আপনি একটু আসলে ভালো হতো। আমি আসছি বলে ফোন কেটে দিলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 1:36। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কোম্পানির দেয়া নতুন রেইনকোটটা গায়ে লাগিয়ে বের হয়ে পড়লাম। তখন আমার মাথায় ভূত প্রেতের কোনো চিন্তাই ছিল না। ফোনের টর্চ জ্বালিয়ে কাশবনের মাঝ দিয়ে যাচ্ছি। যখন কাশবনের ঠিক মাঝে পৌঁছালাম তখন
কেমন যেন ভয় লাগতে শুরু করলো, আর আগের কথাগুলো মনে পড়তে লাগলো। সূরা পড়তে পড়তে আমি এগিয়ে যাচ্ছি, দূরে দেখা যাচ্ছে কেউ একজন হেরে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো লেবার হবে। মনের সাহস নিয়ে আমি আরও দ্রুত হেঁটে গেলাম। উদ্দেশ্য ওই লোকটাকে ধরা, ওনার সাথে সাথে কাশবন পার হব। কিন্তু কাছে যেতেই বোঝা যাচ্ছে একটা সাদা শাড়ি পরা মহিলা। আমি ভাবলাম মহিলা আসবে কোথা থেকে, এখানে তো কোনো মহিলা কাজ করে না। আরও কাছে গেলাম, যেতে দেখি না, আসলেই একটা মহিলা, কোলে একটা বাচ্চা। আমি ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। মহিলাও দাঁড়িয়ে গেল। আমি ভয়ে তাকিয়ে আছি। মহিলাটা পেছনে ফিরে আমার দিকে যা দেখলো তা দেখে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। দেখলাম মহিলার কোনো চোখ মুখ নেই, ফুটবলের মতো সমান মুখ, আর কোলে একটা বাচ্চা তার হাতে, এবং সেই বাচ্চাটার একটা কাটা হাত ঝুলছে। হঠাৎ আমার ফোন বেজে উঠল। মারুফ ভাই ফোন করেছে। ফোন বাজছে কিন্তু আমি ফোন রিসিভ করতে পারছি না। ভয়ে পাথর হয়ে গেছি। আমি জোরে জোরে সূরা পড়তে লাগলাম। হঠাৎ দেখি আমার সামনে মারুফ ভাই সহ আরও কয়েকজন। সামনে সেই মহিলা নেই। মারুফ ভাই আমাকে এসে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? আমি তখন কিছু বলছি না। তারা আমাকে ধরে কাজের এরিয়াতে নিয়ে গেল। চেয়ারে বসলাম, পানি খেলাম, কিন্তু কোনো কথা বলতে পারলাম না, কারণ কথা বলার মতো কোনো পরিস্থিতি আমার ছিল না। আমার সাথে কি হচ্ছে সব আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি যেন কিছুতেই চাচ্ছি না কেউ আমাকে জোর করে করাচ্ছে, এবং চেষ্টা করে কথা বলতে পারছি না। মারুফ ভাই বলল, আমি স্যারকে ফোন দিলাম আসার জন্য। স্যার বলল আমি আসছি। এরপর একজন হুজুর আমাকে বলল, আপনি এগিয়ে যান, আপনার স্যার ভয় পেয়েছে, কাশবনের মাঝে দাঁড়িয়ে আছে। এই শুনে আমি স্যারকে ফোন দিলাম, কিন্তু ধরেননি। তাই আমি দৌড়ে এসে দেখি সত্যি সত্যি আপনি দাঁড়িয়ে আছেন। আমি জানি না ওই লোকটা কে। ওনার কথা মতো আমি কিছু না ভেবেই দৌড়ে চলে এসেছি। আমি একটু স্বাভাবিক হলাম। এরপর ঘটনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আরও খারাপ ঘটনা। আমি অন্য একজনকে চুপ করে টেবিলে মাথা দিয়ে শুয়ে আছি। মারুফ ভাই আমাকে দেখার জন্য আমার সাথে দিয়েছিল। হঠাৎ আমি টেবিলে চেয়ার ফেলে দিয়ে আমার সামনে বসা লোকটিকে কামড় দেওয়ার জন্য এগিয়ে গেলাম। আমার সামনে বসা লোকটি আমাকে কোনোভাবে আটকে রাখতে পারছে না। তাদের কথা মতো আমার গায়ে নাকি এত শক্তি ছিল যে কোনো সাধারণ মানুষের গায়ে এত জোর থাকে না। এসব দেখে বেশ কয়েকজন এসে আমাকে ধরতে চাইল। আমাকে 3-4 জন মিলে ধরেও রাখতে পারছিল না। এই ঘটনাটুকু আমি মারুফ ভাইয়ের কাছ থেকে জেনেছি, কারণ এই সময় কি হয়েছিল তা আমি জানি না। পরদিন সকালে আমাকে এগুলো বলা হয়েছিল। এর পরের দিন আমি ডিউটিতে যাইনি। এই ঘটনা ঘটার 2 দিন পর আমি চাকরি ছেড়ে চলে আসি। কোম্পানি আমাকে ছাড়তে চাচ্ছিল না কোনোভাবেই। যে কোনোভাবে হোক আমি সেখানে রেজিগনেশন লেটার দিয়ে আমি সেখান থেকে চলে আসি। এরপরে সেখানে খোঁজ নিয়ে জানতে পারি যে খাটের নিচে বসে যে ছেলেটা কান্না করছিল তার সাথেই নাকি এই খারাপ জিন ছিল। সেই ছেলেটা চাকরি থেকে চলে যাওয়ার পর থেকে নাকি এমন আরও অনেক কিছু ঘটেছে, মানে আরও অনেক কিছু ঘটেনি। তো এই ঘটনা আমার আছে যা আমি এখানকার মানুষের মুখ থেকে শুনেছি। সুযোগ হলে আরও ঘটনা আছে, সেগুলো আমি পাঠাবো, এবং আমি চাই এই ঘটনা সবাই জানুক। এবং এখানে আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি বর্তমানে ঢাকাতে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আমি বিএসসি করছি। দোয়া করবেন আমার জন্য। আপনাদের স্টুডিওতে এসে ঘটনাটা বলার মতো সাহস আমার নেই, তাই ভালো লাগলে ঘটনাটা শেয়ার করবেন। আমি আশা করব যে এর পরে আপনি নিশ্চয়ই একদিন এই স্টুডিওতে এসেও আপনার ঘটনাটি শেয়ার করবেন। আমি একটা গুড নিউজ সবাইকে দিয়ে দিই, যারা নতুন বাড়ি করছেন তাদের জন্য স্পেশালি এই গুড নিউজ, এবং তাদের জন্য একটা সুখবর রয়েছে। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা আর স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমকে যোগ করবে অন্যরকম সৌন্দর্য, বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্সের বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কাভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। তো আমরা চলে যাব ঘটনায়। এখন আমাদের সঙ্গে আছেন ডক্টর আলিফ, তার কাছে যাব, এবং ডক্টর আলিফ একটা সুখবর দিয়েই আশা করছি আপনাদের ঘটনাটা শুরু করবেন। তো আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি আপনার রাসেল ভাই সুখবরটা আপনি দেন। আচ্ছা আলিফ, মানে রিসেন্টলি আলিফ হচ্ছে একটা
মানে রিসেন্টলি ফাদার্স ক্লাবে জয়েন করেছে, বাবা হয়েছেন এবং তার একটা ফুটফুটে ছেলে হয়েছে। তো আমরা তার জন্য দোয়া করছি সবাই এবং আশা করি তার সুস্বাস্থ্য কামনা করি এবং যেই স্বপ্ন আলিফ তার সন্তানকে নিয়ে দেখছে সেই স্বপ্ন যেন আল্লাহ পূরণ করেন সেই প্রার্থনা করি। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। 5 মাস পরে আসছি আজকে। জি, তো ঘটনা বলার আগে, শুরু করার আগে আসলে এই রিসেন্ট কিছু দিন যাবত আর কি আমার ওয়াইফের ডেলিভারির আগে দিয়ে আর কি প্রায় সপ্তাহ 2 আগে থেকে বেশ কিছু জিনিস অবজার্ভ করি বাসার ভেতর। আসলে যার সাথে ঘটে যায় আমরা উপর থেকে এতটা ফিল করতে পারি না, কিন্তু যখন নিজের সাথে নিজের ঘরের মধ্যে হালকা কিছু টের পাই তখনই মাথার মধ্যে চমকে ওঠে যে যেই ঘটনা পাচ্ছি সেটাকে আমরা হয়তো অবিশ্বাস করে উড়িয়ে দিচ্ছি, কিন্তু ঘটনা যাদের সাথে ঘটছে তারা তো আসল জিনিসটাই ফিল করে। যাই হোক, রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ। অনেকেই নতুন এসছেন, তাদের জন্য আবার পরিচিত হচ্ছি। যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার খুব কয়েকদিন আগেই শোনা, আমাদের এলাকার এক বড় ভাইয়ের পরিচিত আর কি। তো শুরুতে ঘটনাটা আমি হসপিটালেই শুনি, পরবর্তী সময়ে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়। আসলে এলাকা ভিত্তিক লোক তো তার কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু এতটা ক্লোজ করে শোনার অভিজ্ঞতা আগে ছিল না বা সময় হয়ে ওঠে নাই। এবার সময়টা বের করে আমি ঘটনাটা শুনি এবং ঘটনা শোনার পর তার সাথে দেখা করি, তার পরিবারের সাথে দেখা করি। ঘটনাটা হচ্ছে জুবাইর নামে একটা বড় ভাইয়ের আমার এলাকার। তিনি 2001 সালে তার সাথে একটা ঘটনা ঘটে রাজশাহীতে। আচ্ছা, তারপর থেকে রাসেল ভাই বলা যায় যে একটা নোটিসেবল পার্সন হয়ে যায় এলাকার মধ্যে। তিনি আসলে ওই ঘটনার কেন্দ্রিক, কিন্তু সবাই তার এই ঘটনার কথা জানে না। যাকে ঘটনার শুরুতে চলে যাই। তো উনি রাজশাহীতে পড়াশোনার জন্য যান। তো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশে একটা মেসের মতো আর কি ভাড়া নিয়ে ওঠেন আর কি। তো সেখানে সিট ভাড়া নেন। তো সেই বাড়িটা আসলে বাড়ির ডেসক্রিপশনটা হালকা একটু দিয়ে রাখি। এটা 3তলা বাড়ি এবং 3তলা বাড়িটার 3তলাতে তিনি একটা রুমের মধ্যে একটা সিট ভাড়া নেন আর কি। আচ্ছা। তো যেদিন ও বাড়িওয়ালার সাথে কথাবার্তা করে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্র নিয়ে ওঠেন সেখানে ঢাকা থেকে তো সেখানে তার রুমমেট হিসেবে হামজা নামে একটা লোক পান। তো পাশেই একটা রুম ছিল, সেই রুমে আরও 2জন লোক ছিল। একজন নাম হচ্ছে আফসার উদ্দিন নামে একজন লোক ছিল, আর সাথে আরেকজন লোক ছিল, কিন্তু তার নামটা আসলে আমি নিজেও মনে করতে পারছি না এবং তিনি মনে করতে পারছেন না, কারণ পাশের রুমের লোকদের সাথে এতটা ওঠা বসা ছিল না। নিজের রুমে যে হামজা ভাই তার সাথে বেশ আস্তে আস্তে খাতির হয়ে যায় আর কি। কথাবার্তা বলতো, কথাবার্তার ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করতো, নিজের কথাবার্তা, নিজের পার্সোনাল কথাবার্তা, ফ্যামিলির কথাবার্তা। তো উনি বলল যে জুবাইর ভাইয়ের ভাষা মতে যে এই 1 মাসের মধ্যে আমি যতদিন এই বাসায় ছিলাম, এই থাকা অবস্থায় তার আমি কিছু জিনিস লক্ষ্য করি। ফর এক্সাম্পল, তিনি মাঝে মধ্যেই রাতের বেলা, এটা ঠিক রাত 8টার পর থেকে 10টার মধ্যে হতো, উনি 2 হাত দিয়ে এত জোরে শক্ত করে মাথা চেপে ধরতেন, যদি সাধারণ কোনো মানুষের মাথাটা এভাবে ধরা হয় তাহলে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা, এত প্রেশার দিয়ে। তা আমি খুব নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম তিনি আসলে করছে কি। তো দেখি কি মানসিকভাবে অসুস্থ, তো আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করতাম কী অবস্থা। তো উনি নর্মালি ওয়াশরুমে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কাটিয়ে দিতেন। আচ্ছা, তো এই কিছুক্ষণ পরে, এই মাথা ধরার পরপরই সে আরেকটা জিনিস লক্ষ্য করতো যে ওই টেবিলের উপরে উনি কি জানি লিখতো খাতার মধ্যে। আসলে কি লিখতো এটা উনি কখনো দেখার প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা, তো যাকে এইসব জিনিসগুলো তার আস্তে আস্তে থাকার পর তিনি লক্ষ্য করতে থাকেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি বলেছি বাড়িটা 3তলা এবং ওনারা 3তলায় থাকতেন, ঠিক নেক্সট ফ্লোরটাই হচ্ছে ছাদ। আচ্ছা, তো রাত 12টা হলেই উনি প্রতিদিনই ছাদের দিকে যেতেন আর কি। তো 2001 সাল তো এত টেকনোলজিক্যাল মানে উন্নতি হয়নি তখন। তো উনি মনে করেছে যে হয়তো সিগারেট টিকেট খেতেই যায়, হয়তো বা ও সিনিয়র মানুষ, ওনার সাথে যে লাভ কি, বয়স ওনার থেকে সিনিয়র আর কি, জুবাইর ভাইয়ের থেকে সিনিয়র। উনি তখন স্টুডেন্ট আর তিনি চাকরি করেন। তো রেগুলারলি কথাবার্তা হতো, কিন্তু ওই ইনসিডেন্টগুলো সে প্রায় সময় লক্ষ্য করতো যে মাথাটা চাপ দিয়ে আছে। আচ্ছা, সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে আর পরীক্ষা ঘনিয়ে আসছে, 1-2 মাস পর আর কি। পরীক্ষা ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসার পর তো তিনি এরকম নর্মাল রাত 9টা বাজে, তো পড়াশোনা করছে আর কি, লাইট টাইট সব জ্বালানো। হঠাৎ করে
ওই ভাইটা খাটের মধ্যে শুয়েছিল। হঠাৎ করে সে আমি একটা কথা বললাম যে মাথা ধরে থাকতো শক্ত করে, হঠাৎ করে তার মুখ থেকে তার জিহ্বাটা এমনভাবে ঝুলে পড়ে রাসেল ভাই যে গলা পর্যন্ত নেমে আসে তার সামনে, চোখের সামনে। তো উনি ভেবে উঠতে পারতেছে না, তাড়াহুড়া করে মাথায় পানি দিবে বা কিছু একটা, কারণ তার জানা মতে রাসেল ভাই মানুষ নাক পর্যন্ত হায়েস্ট জিহ্বা লাগাতে পারে, হায়েস্ট বা এর থেকে একটু বড়, কিন্তু গলার থেকে নিচে নেমে যাবে এত বড় জিহ্বা উনি এটা আগে কখনো দেখেন নাই। তো এর মধ্যে তিনি দৌড়াদৌড়ি ধাক্কানো শুরু করে, ওনাকে ঝাঁকাতে থাকে, ভাই আপনার কি হয়েছে হামজা ভাই, আপনার সমস্যা কি হলো? তো উনি যখন হঠাৎ করে আচমকা কেঁপে উঠে ওয়াশরুমে চলে যায়। সেদিন থেকে রাসেল ভাই ওই যে আমি আপনাকে বললাম যে তার মধ্যে একটা ভিতর থেকে একটা কাজ করতে থাকে যে কি লোকের সাথে থাকতেছি, লোকটা কিরকম, ওনার নিজের ফ্যামিলির কথাবার্তা কখনো বলে না, অথচ এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল, আর কিছু হলেই খালি ওনার ওই ভমিটিং টেন্ডেন্সি উঠে যায়, যে বমি চলে আসে, এত বড় একটা জিহ্বা, ওনার বারবার এই জিনিসটা ফ্ল্যাশ হতে থাকে চোখের মধ্যে। তো কিছুদিন পর উনি একটা জিনিস চিন্তা করে যে উনি যে প্রতিদিন 12টার দিকে ছাদে যায়, ওনার সাথে কি ওনার পিছনে একদিন যাবো না, ছাদে কোথায় যায়, কি করতে যায়। তো হঠাৎ করে সেদিন সন্ধ্যার সময় প্রচণ্ড বৃষ্টি হয়, তো ছাদ বেশ পিচ্ছিল। তো ছাদের তো উনি চিন্তা করে রাখে যে এই লোকটা যে প্রতিদিন ছাদে যাওয়া, হয়তো তার বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো, কারণ বাড়িওয়ালা ঢোকার সময় বলে দিয়েছে যে এই বাসাতে ছাদে যাওয়া যাবে না, এবং এই ছাদের চাবি নিষেধ, ছাদের চাবি কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত। এই লাস্ট 2 মাসের মধ্যে বাসা থাকা অবস্থায় উনি ছাদের চাবিটা পর্যন্ত দেখেন নাই, এবং ছাদের কাঠের দরজা এত বড় তালা, যে তালার চাবিটা অনেক বড় হবে, এই চাবিটা দেখেনি নাই। তাহলে হয়তোবা তার কানেকশন আছে বাড়িওয়ালার সাথে, নইলে সে প্রতিদিন রাত্রেবেলা 12টার দিকে কোথায় যাবে। তো উনি ওই দিন সন্ধ্যার সময় বৃষ্টি হয় এবং রাত্রেবেলা ঝিরঝির বৃষ্টি হতে থাকে। উনি দেখলেন 12টার সময় ওই লোকটা আবারও পড়ার টেবিল থেকে উঠে সে ছাদের দিকে রওনা হচ্ছে। তো ছাদের দিকে রওনা হওয়ার সময় তিনি কি করলেন, তার পিছনে যাওয়ার জন্য আস্তে করে দরজাটা খুলবে এবং পাশের রুম থেকে আফসার উদ্দিন নামে যে ভাইটা আছে তাকেও নিয়ে যাবে সাথে করে। আফসার উদ্দিনের সাথে আরেকজন রুমমেট আছে, কিন্তু তখন সে হয়তো ছিল রুমের মধ্যে, তাদের সাথে যে যায় নাই। তো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে উনি চলে গেছে, ছাদে ঢুকে গেছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ আছে। গেটের তালা কেউ ধরে না, মানে তালা খুললে তো দরজা খোলা থাকবে যে ছাদে যাবে, ছাদে চলে গেছে লোকটা, ওই হামজা ভাই যে তার রুমমেট, কিন্তু তারা দেখে তালা লাগানো। এটা কিভাবে সম্ভব? তিনি কাঠের ফুকা দিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছু সে ট্রেস আউট করতে পারে না আসলে কোথায় গেল। তো সে তার ওই আফসারউদ্দিন নামে যে লোকটা ছিল পাশের রুমে, তাকে নিয়ে সে ওই লোকটাকে নিয়ে নিচে নেমে আসে এবং তাকে বলতে থাকে যে কীভাবে সম্ভব, আমরা তো ছাদের চাবি পাই না, উনি হঠাৎ করে চলে গেল চাবি ছাড়া, তো জিনিসটা মানুষ দিয়ে সম্ভব না, এটা মানুষের কোনো কাজ না। এবং ভয় পেতে থাকে, মানে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে, এবং দুইজনে মিলে প্ল্যানও করে ফেলে যে ভাই যদি কোনো বিপদে পড়ি আমরা, যদি আমার কোনো বিপদ হয় তাহলে আপনি ফেসে যাবেন, কারণ রুমমেট কিন্তু আমরাই, আপনি যদি বিপদে পড়েন আমি ফেসে যাব, রাইট। তো বেটার আমরা বাসাটা ছেড়ে দিই, প্ল্যান করি, আসেন একসাথে ছেড়ে দিই বিপদে পড়ার আগে। তো এর মাঝে ওই হামজা সাহেব উনি নিচে নেমে আসলো, নিচে নেমে আসলো নর্মাল, কিন্তু ওই ঘটনার পর থেকে রাসেল ভাই উনি ওনার সাথে একটু কম কথা বলতো, কথা বলতো। ঠিক 1 সপ্তাহ পর তিনি বাড়িওয়ালাকে কনভিন্স করে বাসার ছাদের চাবির জন্য, যে উনি যে প্রতিদিন, ভাই একদিনও মিস নাই, হারাম একদিনও মিস নাই যে ছাদে সে যাবে না, প্রতিদিন ছাদে যাবে সে। তো বাড়িওয়ালার কাছ থেকে ছাদের চাবি খুবই কষ্টে ম্যানেজ করে, বলে যে কালকে সকালে দিয়ে দেবো, আপনি আমাকে বিকালের দিকে চাবিটা দিবেন। তো বাড়িওয়ালা বলে যে কি করবা তোমরা ছাদে যেয়ে, তো অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার পরে সে অনেক জোরাজুরি করার পর ছাদের চাবিটা নেয়, এবং ছাদের চাবিটা নেয় 2 দিন পরে, যখন বলেছে তখন 2 দিন পরে ছাদের চাবিটা নেয়। ছাদের চাবি নেওয়ার পরে সেদিন রাতের বেলা অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো বিশেষ কিছুই নেই, নর্মাল ডে, নর্মাল এনভায়রনমেন্ট, 12টার দিকে এই লোকটা ছাদের দিকে যায় এবং ওই আফসার উদ্দিনকে নিয়ে তার কৌতূহলবশত, ইয়াং মানুষ রক্ত গরম, ছাদে যাবে, দেখবে কি কোথায় যায়। ছাদের চাবিটা দিয়ে তালাটা হাস্তায় করে খুলে দরজাটা খুলে দেখে পুরো ছাদটা খালি, আসলে কেউ নাই, সঙ্গে সঙ্গে ভ্যানিশ, মানে কেউই নাই, কোনো কিচ্ছু নাই। মানে এটা ভাবা যায় একটা মানুষ ছাদে উঠে তারপর সেখান থেকে হারিয়ে গেল ছাদে, কিন্তু ছাদের মধ্যে ছাদটা যে খুব বড়, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, তাও তো না, ছোট। তো বলে যে ছাদের গেটটা মাঝখান বরাবর, আমরা ঢুকলেই বাম দিকে হচ্ছে বাড়ির উত্তর দিক এবং ডান দিকে বাড়ির দক্ষিণ দিক। তো উত্তর দিকে কোনার সাইডে একটা বাঁশ ঝাড় টাইপের আছে, তো
ওই বাঁশঝাড়ের মধ্যে বেশ বাঁশঝাড়গুলো নড়ছে, কোনো বাতাস ছাড়াই নড়ছে, মানে বাতাস থাকলে তো অন্যান্য গাছপালাও নড়তো, ওই বাঁশঝাড়টা আস্তে আস্তে নড়ছে। তো তারা মনে করে যে ওইখানে যাই, উনি ওখানে থাকতে পারে, ওখান থেকে রেলিং দিয়ে নিচে নেমে যেতে পারে। 3 তলা বাড়ির নাম তো কি। আস্তে করে কর্নার দিকে যেতে থাকে, আস্তে আস্তে উত্তর দিকে কর্নার দিকে যেতে থাকে। যার সময় সব দেখলো যে বাঁশঝাড় ঘেঁষে একটা করই গাছের ডাল আসছে। সেই করই গাছের ডাল অন্ধকার, একবার ঘুটঘুটে অন্ধকার না, কিছুটা তো হালকা ভিজিবল, খালি শব্দ আসছে, খুব বিভৎস শব্দ, কটর কটর শব্দ, লাইক কেউ হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ভেঙে ভেঙে খাচ্ছে। এবং একসাথে কয়েকজন, একটা ভয়েসের মতো আসলো যে তোমরা ছাদে কি করো। এটা যদি একজন বলতো তাহলে একজন এটা পরিষ্কার বোঝা যেত, 4-5 জন একসাথে বললো তোমরা ছাদে কি করো। ওনারা যে এইখান থেকে একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় জাস্ট একটা জিনিস লক্ষ্য করলো যে এটা শিয়াল হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার দ্য প্রাণী ইজ, যে এমনভাবে তাকালো যে লাল লাল দুটো চোখ তাদের দিকে কর্কট দৃষ্টিতে তাকিয়ে আছে। তো জাস্ট তারা মানে ওইখানে সাধারণ মানুষ আমি আপনি হলে দৌড়ি দিতাম, তো তারা হয়তো আমরা অজ্ঞানী হয়ে যেতাম, তারা তো সাহস করে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে তারা নিচে নেমে চলে আসলো, নিচে নেমে দরজা বন্ধ করে আসলো যে ওই লোক আসলে ছাদের থেকে আমরা দরজা খুলবো না, আজকে রাত্রে আর দরজা খুলবো না। রাস্তায় ওনারা ট্রাই করলেন, ওটা রাত্রে দরজা খুললেন না। পরদিন সকালবেলা বাড়িওয়ালাকে জানালেন জিনিসগুলা, কিন্তু সেই থেকেই তো অপেক্ষা শুরু। ওই হামজা সাহেব আর আসলো না, আসেই নাই আর না। আচ্ছা, সেই থেকেই আর ওনার কোনো ট্রেস করতে পারে নাই, কোথায় আছে, কই গেছে, আর আসলো না। রাস্তা 1 মাস হয়ে গেল। তো এর মাঝখানে যিনি বাড়িওয়ালাকে বললেন যে ভাই আঙ্কেল দেখেন এই যেরকম আমার রুমমেট হামজা, উনি তো নাই অনেকদিন ধরে, পুলিশ আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোথায়, তো আমাদেরকে বাসা ছাড়ার ব্যবস্থা করে দেন, কারণ আপনাকে আমরা বলে রাখতেছি প্রতিটা মুহূর্তের ঘটনা, কারণ পরে আমরা ফেসে যাব, কোথা থেকে কীভাবে আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, কেউ ক্লেম করতে আসলে আমরা যদি কিছু না বলতে পারি, কারণ রুমমেট আমরা, যদি কেউ আমাদেরকে খুঁজতে আসে, ওনাকে খুঁজতে আসে, কিছু না পেলে আমাদেরকে জিজ্ঞেস করবে সবার আগে যে রুমমেটের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। তো যাই হোক, সামহা ওনারা মারিয়ালা ম্যানেজ করে ওদেরকে, তোমরা কয়েকটা দিন থাকো, যদি ঝামেলা হয় আমি তোমাদেরকে বলেছি তোমরা চলে যাও, তোমাদের অ্যাডভান্স আমি ব্যাক করে দিব, তোমরা চলে যাও। তো যাই হোক, ওনার বাড়িওয়ালার ছেলেকে বলে যে তুই যে ওদের সাথে থাক, যে তোরা ভয় পাচ্ছে, কারণ ঘটনার পুরাটা বাড়িওয়ালাকে ওনারা শেয়ার করেন আর কি। যাই হোক, তো বাড়িওয়ালার ছেলে বলতে থাকে যে ভাই আপনারা আসার আগে আমি এই রুমে থাকতাম, আপনারা এত ভয় পেতেছেন, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখি নাই, কখনো এরকম কিছু শুনি নাই। আর ওই বাড়ির কোনাতে যে বাঁশঝাড়, ওটা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসাতে ঢুকতে গেলে দেখতো, কিন্তু কখনো ওই যে জাজ করতে যেত না যে বাড়ির পেছনে কি আছে না আছে, এগুলি দেখতে যেত না আর কি। যাই হোক, ওনারা থাকলো 1 মাস। রাসেল ভাই এই 1 মাসের মধ্যে ওই হামজা সাহেবের আর কোনো খবর নাই। তো খবর নেই, এর মধ্যে উনি ভয়েই কাটেছে প্রথম 1-2 সপ্তাহ, কিন্তু পরবর্তী সময় যখন আসতেছে না আর কোনো কিছু দেখতেছে না, ওনারা নর্মালি 1 মাস কেটে যায় আর কি। তো হঠাৎ করে তার যে টেবিলে ওই লোকটা, মানে কি বলে, জুবাইর ভাই, যে উনি দেখতো যে প্রতিদিন খাতার মধ্যে কি জানি লিখতো, সে কি করলো, ওই খাতাটা দেখলো। খাতাটা আমরা একটা নর্মাল খাতা যখন আমরা কেউ ওপেন করি, প্রথম পেজটা এবং লাস্ট পেজটাই দেখি, মাঝখানে কি আছে দেখি না, কিন্তু ওনার সব পেজই একই লেখা, বাবা মাকে না বলা কিছু কথা, বাবা তুমি থাকলে ভালো হতো, বাবা তোমাকে আমি ভালোবাসি, 1 পেজে অনেকবার করে লেখা। হয়তো উনি কোনো রুগী ছিল বা কিছু একটা হয়েছে তার সাথে, বা উনি কি আসলে মানুষ ছিল, বা এটা এরকম কোয়েশ্চেন আর কি। লাস্ট পেজে ওনাদের একটা ছবি আঁকা, দরজার উপরে একটা বক্স করা, বক্সটা মানে হুবহুই দরজাটার মতোই আঁকা, যেভাবে সিটকিনি দরজার মধ্যে দরজা না, ছাদের দরজাটা, রুমের একটা দরজা, আচ্ছা, বাথরুমের যে দরজা, বাথরুমের রুমের দরজাটা, সেই দরজার মতো একটা মানে সুন্দর ছবি আঁকা, খুবই সুন্দর, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং লেখা, আমাকে যখন তোমরা খুঁজে পাবা না, এই জায়গায় সার্চ করবা। লাস্টে দেয়া আছে, লাস্ট লেখা আর কি। এই ছবিটা তারই আঁকা। আচ্ছা, সেই এঁকেছে, কারণ খাতা তো এর মধ্যে কেউ ধরে নাই, আর লাস্ট 1 মাস এই রুমে কেউ ঢোকে নাই, তারা ছাড়া তো এই রুমে কেউ ঢুকবে না, আর এর মধ্যে নতুন কেউ ভাড়াও নেয় নাই, কারণ ওই বাড়িওয়ালার ছেলে তার সাথে থাকে, ঘুমায়, তো বাড়িওয়ালার ছেলেও তো এক ধরনের উইটনেস। তো যাই হোক, উনি দেখে যে ওই ছবিটার সাথে তার ওয়াশরুমের যে দরজার উপরে, আগেকার বাড়ি, মানে এখনও অনেক বাড়িতে আছে যে রুম দরজার উপরে একটা ছোট ছোট রুম খোপ করে রাখা, কিছু জিনিসপত্র রাখার জন্য, বা ওই প্যাসেজটা দিয়ে হয়তো বা যে আপনার স্যানিটারি প্যাসেজগুলো যায় আর কি। তো যাই হোক, এরকম গন্ধ কখনো আসে নাই, বা এরকম কিছু তারা ট্রেস আউট করে নাই। তো প্রথমে তারা চেয়ার দিয়ে ওই দরজাটা খোলার ট্রাই করে, ওই ছোট খোপটা খোলা ট্রাই করে, পারে না।
কারণ হাইটের সাথে ম্যাচ করে না। পরে নিচ থেকে বাড়িওয়ালার কাছ থেকে একটা মই নিয়ে আসে এবং তার বাড়িওয়ালার ছেলে ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল। তো মই নিয়ে ওইটা খুলে দেখে যে একটা বস্তা, এবং ওই বস্তা থেকে রক্ত, শুকনো রক্ত গড়িয়ে আসছে, যে ওইটা শুকিয়ে গেছে, রক্তটা শুকনা আর কি। এবং খুব বেশি দিনের না, হয়তো 15-20 দিনের ঘটনা। এবং গন্ধ বিকট, পটকা গন্ধ। তো তারা তো এখানে যাবেও না এত এই গন্ধ থেকে। ইঁদুর মরা গন্ধ খুবই নর্মাল, এটার থেকেও খারাপ গন্ধ। তো বাড়িওয়ালাও এসে দেখে, মানে মইতে উঠে দেখে যে আসলেই কিছু একটা আছে। তো তারা পুলিশকে ডাকে এবং পুলিশ এসে ওই বস্তাটা নামে। বস্তাটা খোলার পর দেখে ওখানে 22 টুকরা লাশ ওইটার ভেতরে, ওই খোপের ভেতরে। ওই 22 টুকরা লাশ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ের দাগ, এবং সব মাংস ক্ষয়ে যায় না, কিছু কিছু মাংস লেগে আছে। গন্ধ বাড়ির নিচে, এই গন্ধতে ওনাদের থাকাই মুশকিল, বাড়ির নিচে নিয়ে গেছে। তারপরও দেখছো লোকজন, এলাকা উৎসুক জনতার ভিড়ও হয়ে গেছিল ওই জায়গায়। অনেকে দেখতে এসছে যে ছোপ 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 কামড়ের দাগ, মাথার চুল আছে প্রপারলি, মানে মোটামুটি সব কিছুই নাই ওখানে। মানে একদম অবস্থা খুবই খারাপ, বিভৎস। খালি একটা জিনিস স্ট্রেস করতে পেরেছে যে হামজা সাহেবের যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবি দেখে বুঝতে পেরেছি যেটা হয়তো উনি হবেন আর কি। তো এইটা তো রাসেল ভাই খুবই অলৌকিক যে 1 মাসের মধ্যে তার সাথে এই ঘটনাটা ঘটে। খাতায় লিখে সেই ছবি দেখাটা, লিখে সে এখানে সে লিখে গেছে যে তোমরা যদি কোথাও আমাকে না পাও তাহলে এই জায়গাটা। সেটা খুবই তো অলৌকিক। তো যাই হোক, রাসেল ভাই এরপরে ওই পুলিশ দেখে যে এখানে কেস করার কোনো লোক নাই, ওনার কোনো আত্মীয় স্বজন নাই, চারিপাশে ঘেটে ওনার কোনো আইডি কার্ড বের করতে পারে নাই, কিচ্ছু খুঁজে বের করতে পারে নাই, কিছু না। খালি কোনো ট্রেসই করতে পারে না। অ্যাকাউন্টিং এর কিছু একটা বই তার টেবিলের মধ্যে, তার ব্যাগ, কাপড় চোপড়, কোনো ধরনের কিছু টাকা পয়সা, এছাড়া কিচ্ছু নাই রাসেল ভাই, আর কিচ্ছু না। নট ইভেন আ সিঙ্গেল থিং যেটা দেশে ট্রেস আউট করতে পারছে কোন এলাকার লোক, কোন এলাকার ছেলে। তো যেহেতু ক্লেম করার কোনো লোক নাই, মানে পুলিশ নিজের থেকে একটা জেনারেল ডায়েরি করে ওইটা পোস্টমর্টেম করে পরে দাফন করে ফেলে। কিন্তু এর পরবর্তী সময়ে পুলিশ কি করলো না করলো এইটা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নাই। তাদের ধান্দা হলো কখন বাসাটা ছাড়বে, সেটাই তো মানে মেইন টেনশন তাদের। আপনি হলেও তাই চিন্তা করতেন প্রত্যেকেই, হয়তো বা আপনি না জানিয়েই চলে যেতেন, যা আমার যা জিনিসপত্র থাকুক এই জায়গায় আমি থাকবোই না। কিন্তু তারপরেও তারা, পুলিশ বলে গেছে যে যতদিন পর্যন্ত এটার একটা ইনভেস্টিগেশন আমরা আপনাদের রিপোর্ট না দিই তত পর্যন্ত আপনারা এখানে থাকবেন। তো যাই হোক, ওনার রুলস অনুযায়ী সে তাদেরকে থাকতে হয় এই জায়গায়। একটা পর্যায়ে লাস্ট মোমেন্টে পুলিশ যখন অব্যাহতি দিয়ে যে না আপনারা যেতে পারেন বা আপনারা এখান থেকে ছেড়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, পরে তারা ওই বাসাটা ছেড়ে দেয়। কিন্তু যেইটা তাকে এফেক্ট করে ফেলে রাসেল ভাই, মানে এটা মানে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি, মানে মানুষজন কিভাবে চিন্তা করবে। প্রথমে আমিও বিশ্বাস করি নাই, প্রথমে বিশ্বাসের পাল্লাটা আসলে ভারী হবে না, যারা বিশ্বাস করে তাদের পাল্লাটাই ভারী হবে। তো অনেকে বলে তার সাথে জিন আছে, এলাকায় অনেক বিড়বিড় করে কথা বলে, রাস্তা দিয়ে হাঁটার সময় বিড়বিড় করে কথা বলতে থাকে। অনেকে বলে তার সাথে জিন আছে, হয়তো অনেকে বলে সে জিন পালে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে শিজোফ্রেনিয়ার রোগীর মতো হয়ে গেছে, যে সে ফিস ফিস করে খালি ওই একটাই শব্দ শুনতে পায় এখনো পর্যন্ত যে তোমরা ছাদে উঠেছো কেন, সেটা এখনো এইটা শোনার পরে পরিস্থিতি আসলে বেরিয়ে আসতে পারে না। ওই পরিস্থিতি তো অবশ্যই তাকে এফেক্ট করে, এটা হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। যখন এরকম হয় তিনি একটা রুমের দরজা বন্ধ করে নিজেকে আটকে রাখে। এর কারণে রাসেল ভাই, ওই যে আমার ইচ্ছা ছিল যে ওনাকে স্টুডিওতে নিয়ে আসার জন্য, কিন্তু পারিবারিকভাবে আমি যখন রিকোয়েস্ট করি তারা আমাকে পারমিট করেন নাই তাকে এখানে নিয়ে আসার জন্য। তারা চায় না কোনো রিস্ক একটা সিচুয়েশনে পরিবার লোকজন পড়ুক। আলহামদুলিল্লাহ এই ঘটনাটা আমি একদম, মানে অনেকে মনে করতে পারে কি বলেছি, কিন্তু এইটা যখন কারোর সাথে ঘটে যাবে রাসেল ভাই, এলাকার লোকজন তাকে পাগল বলেই জানে আসলে, সত্যি কথা বলতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পেলাম যে এই ঘটনাটি ডক্টর আলিফ লিখে যেটা বললেন সেটা নিয়ে অনেক প্রশংসা করছেন সবাই, এবং অনেকেই লিখছেন যে ঘটনাটা অনেক ভালো লেগেছে। অনেকে লিখছেন যে ডক্টর আলিফ ছাড়া ভূত এফএম হয় না, এরকম আলিফ ভাইয়া স্টোরি বলে পুরো শরীর হিম হয়ে যায়। তাসলিম মোহাম্মদ হৃদয় আমাকে লিখেছেন এটা। এছাড়া আমাদের সঙ্গে লিখেছেন সাহিত্য শুভ, লিখেছেন দারুণ একটা ঘটনা। আমাদের সঙ্গে আবদুল্লাহ আল তুর্য আছেন, এবং আমাদের সঙ্গে হামজা সাহেবের ঘটনাটি ভালো লাগলো। আমাদের সঙ্গে আছেন এমডি জুবায়ের, রাজশাহী থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকে, শাহ নেওয়াজ রানা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সামিউল ইসলাম শাকিল। এছাড়াও আছেন সাইমন আরাফাত বাবু, আমাদের সঙ্গে আছেন মুস্তাক শাহরিয়ার তন্ময়, শূন্য ক্যানভাস আমাদের সঙ্গে আছেন আলিশা রহমান, আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম আলামিন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও
আশিকুল ইসলাম। আলিফ ভাইয়ের ঘটনা শুনলে রাতে ঘুম আসে না। আমাদের সঙ্গে আছেন আহমেদ রহমান সুমন এবং তিনি বগুড়া দুপচাচিয়া থেকে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি হাসান ফাহিম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MMR মাহফুজ। আমাদের সঙ্গে আছেন জাকিরুল ইসলাম জাকির। ডক্টর আরিফের ঘটনা অল টাইম বেস্ট। আমাদের সঙ্গে আছেন AH আরিফ হোসেন। আমাদের সঙ্গে আছেন সদরুল ইসলাম, আছেন শামরাজ হাসিফ। আলিফ ভাইয়ের ঘটনা বেস্ট। আমাদের সঙ্গে আছেন ABM তমিজউদ্দিন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD জুবায়ের হাসান, আছেন তাহসিন হাসান তুষার। আমাদের সঙ্গে আছেন রোজা আক্তার, নারায়ণগঞ্জ থেকে শুনছেন তিনি। আর যে আশিকুর রহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD আব্দুর রহিম। আমাদের সঙ্গে আছেন অ্যানশ সাহা, খুলনা থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD মেহেদি হাসান, মেহেদি ইসলাম জিহাদ, হাসিবুল ইসলাম জিহাদ। আমাদের সঙ্গে আছেন লিটন নাটোর থেকে। এছাড়াও সৈয়ব আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন MJU জালাল উদ্দিন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাকিব ফয়সাল। আমাদের সঙ্গে আছেন রনি খান, শফিকুল ইসলাম রাজু। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নবাব, আছেন আরিয়ান আলম খান, রোমিও অমি আমাদের সঙ্গে আছেন, রানা শেখ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আতঙ্কিত প্রহর সহ আরও অনেকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি রেড FM অ্যান্ড ডু ফুর্তি। ফুর্তি নতুন স্পোর্টি গ্রাফিক্স, ডিজিটাল অ্যানালগ মিটার, হোন্ডা ইকো টেকনোলজি BS4 ইঞ্জিন, HET টায়ার আর 74 কিলোমিটার পার লিটার মাইলেজ নিয়ে নতুন হোন্ডা লিভো এখন নতুন দামে। আজই ভিজিট করুন আপনার নিকটস্থ হোন্ডা শোরুম। থাকুন সময়ের সাথে, কারণ সময়ের সাথে লিভো। Face it. Radio মানেই ফুর্তি। ফুর্তি Booth FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। আহমেদ লাইক আমি দেখতে পাচ্ছি কাতার থেকে শুনছেন আমাদেরকে। আমাদের আব্দুল্লাহ আল মামুন লিখেছেন ওয়েলকাম ব্যাক আলিফ ভাই। আপনারা শুনছেন রেডিও ফুর্তি রেড FM। আমি রাস্তেল আছি সাথে এবং চলছে ভূত FM এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা আমরা শুনছি আজকে এবং আশা করছি যে আরও কিছু ঘটনা আমাদের সামনে আপনারা শুনতে পাবেন। এবং আমি আরও একবার জানিয়ে দিই আপনাদেরকে যে আমাদের যদি আপনারা ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoothfm@radiofurti.fm which is BHOOTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদের সাথে স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে পারেন। আমরা চলে যাব আমাদের যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা পরবর্তী ঘটনায় যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আমার নাম শহীদুল আলম বুলবুল। জি, আমি নারায়ণগঞ্জ সানারপাড় থেকে এসেছি। জি, প্রথমে আমি আপনি একটু ঘটনা বলেন। ভূতকে ধন্যবাদ। আজকে আমার এই জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাকে লিসেনারদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি আমার জীবনে প্রথম থেকেই ক্লাস 8-এ পড়া অবস্থা থেকে আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটছে। তার মধ্যে প্রথমে আমি ঘটনাটা যেটা আমার সাথে আমাকে পীড়া দিছিল সেটা হলো ক্লাস 8-এ থাকতে আমি আমার বাড়ির সিচুয়েশনের একটু আপনাদের বলে দিই। তখন একটু গ্রামের মতনই ছিল। তো আমার বাড়ির পাশে পশ্চিম পাশে একটা ফজলুল সাহেবের বাড়ির নামে আমাদের মহল্লায় বা ওই এলাকার সবাই যারা আজকে যে 30 বছর আগের ঘটনা, আমার বয়সী বা আমার আগের বয়সী যারা আছে তারা হয়তো সেই জিনিসটা বুঝতে পারবে। ফজলুল সাহেবের বাড়ির নামে সবাই চিনত। ওখানে একটা 30 ফিট একটা দোতলা ঘর ছিল। জি, হ্যাঁ, দুই সাইডে টিনের বেড়া, সামনে ছিল আপনার বেড়া, আপনার এই চটির বেড়া। যা হোক, তো ওখানে আমাদের লজিং মাস্টার ছিল, আমরা ওখানে পড়াশোনা করতাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন পাশের রুমে 3টা রুম, আমরা একটা রুমে পড়তাম। আর রাত্রে অবশ্য আমি থাকতাম না, আমাদের বাসায় থাকতাম একদম পাশাপাশি মাঝে একটা রাস্তা চলে গেছে। তো যা হোক, একদিন যখন ক্লাস 8-এ আমি বার্ষিক পরীক্ষার সময়
লক্ষ্য করলাম যে আমার ওই না প্রায় যখন আমরা ওইখানে পড়তে যেতাম বা সন্ধ্যার সময় আমাদের মনে হতো যে ওই টিনের চালে যেমন ঝুমঝুম করে কিছু নুড়ি পাথর ফালালে যেরকম একটা আওয়াজ হয়, বা একটা বড় পাখি যদি আসে সেই চালের মধ্যে বসে তাহলে ঘরটা একটা ঝিমি করে ওঠে, তো এরকম আমার আওয়াজ পেতাম। তো আমাদের পাশের রুমে থাকতো আউয়াল বাই, তার আম্মা বয়স্ক, আমরা তাকে দাদি বলে ডাকতাম। সে বলতো যে না এগুলা কিছু না, এগুলা ওই যে এক প্রকার যে জাতির জিন বা পরি, তারা এইখান থেকে এটা একটা পথ, এই পথ অনেক সময় এখানে তারা জিরায় নেয়, তবে আমাদেরকে কোনো ক্ষতি করবে না। তো এটা একটা প্রচলন হয়ে যায়, আমরা প্রায় এই শব্দটা শুনতে পেতাম সন্ধ্যায় অথবা রাত্রে। তো যা হোক, একদিন ক্লাস 8 পড়া অবস্থায় যখন আমার 9-এ ক্লাস 8-এ তখন বেশ বার্ষিক পরীক্ষার সময়, শনিবার দিন ছিল, আমার মনে আছে স্পষ্ট, তখন আমার বড় ভাই আমার সাথে থাকতো। তখন উনি ভাউল গানে গেছে, তো বলছে যে রাতের 1-2 বাজবো, তুমি পড়াশোনা করে ঘুমিয়ে পড়ো। তো আমি পড়তেছি বা অঙ্ক করতেছি, তখন রাত আমার মনে আছে 9টা বাজে। তো সে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার সময় তারপরে আমি একটা আমাদের হারিকেনটা জ্বালাইছি। তো কিছুক্ষণ 10-20 মিনিট পর হারিকেন জ্বালার পর কী হয়েছে যে হারিকেনে তেল ছিল না, সেটা হয়তো সন্ধ্যায় মনে ছিল না। তো দেখলাম যে হারিকেনটা নিবু হয়ে আসছে। তো আমি ভাবলাম যে এখন আর পড়াশোনা না, শুয়ে পড়বো। তো দরজাটা ভিড়ানো ছিল, ওই 2 পাটের দরজা, কেওয়ার আর কি, যেটা গ্রামে যেভাবে থাকে। তো আমি বাতি যখন নিবু হয়ে আসছে তখন আমি ভাবলাম শুয়ে পড়বো, যাক। তো হঠাৎ করে আমি একটা ঘুঙ্গানো শব্দ পেলাম। ঘুঙ্গানো শব্দ মানে যেমন মানুষকে যখন হাত পা বেঁধে রাখলে যেমন ঘুঘু করে গুং করে শব্দ করে, এরকম একটা শব্দ। তো আমি বললাম শব্দটা কিসের, অত বুঝতে পারছি না। যে হঠাৎ করে আমি জানালার দিকে যখন তাকালাম, তখন আমার মনে হলো যে 2টা চোখ বড় বড় আমার দিকে তাকিয়ে রয়েছে। তো আমি তখন ভাবলাম যে হয়তো আলো থেকে অন্ধকারে হঠাৎ করে চোখ গেছে, হয়তো এরকম হতে পারে, কিন্তু না। আমি আবার চোখটা একটু মোড়াটোরা যে কষলে এদিক সেদিক চাই, আবার তাকালাম। তাকানোর পরে দেখি না, চোখ দুটা সে আরও বড় আকার ধারণ করতেছে, এবং মনে হচ্ছে সে জানালা ভেদ করে ধেয়ে আসতেছে। এখন তো আমার শরীর হিম হয়ে আসছে, যে আমি সত্যি ভয় পেয়েছি। এখন কী করবো? এখন আস্তে আস্তে আমি দাঁড়াইয়া 1 পা 2 পা পিছনে এসে আমি হুমড়ি খেয়ে আমার খাটের মধ্যে গিয়ে পড়ে গিয়ে লেপ মুড়ি দিয়ে আমি ওই ঘুম হয়তো অচেতন ছিলাম, বা হয়তো ভয়ে ঘুমিয়ে গেছিলাম। কিন্তু হয়তো আমার ভাই তখন রাতে 1-1:30 বাজে এসে দরজা খোলাবে বললো, কিছু বলে না, তখন সে ঘুমিয়ে পড়ে। সকালে বলছে যে কী ছিল, তুমি তো দরজা লাগাও নাই, তোমাকে এত ডাকাডাকি করলাম, তুমি কোনো সারা শব্দ পাও নাই। তবে আমি আমার ভাইয়ের কাছে ঘটনা শেয়ার করে বলছে, তারপর আমার আম্মার সাথে শেয়ার করলাম, আমার বড় ভাই শেয়ার করলাম। তারা বললো যে না, ওটা নাথিং ফর ফেয়ার, এগুলো হচ্ছে অনেক সময় আলো থেকে অন্ধকারে অনেক সময় মানুষ যখন তাকায় তখন এগুলো ঝিঝি পোকার মতো দেখা যায়, কিন্তু যার সাথে ঘটনা ঘটছে সেই বুঝতে পারে। তা আমি ব্যাপারটা অনেকটা হালকাভাবে নিলাম, হতে পারে। তো যা হোক, এখানে এই ঘটনা শেষ হলে হয়তো ভালো হতো। কিন্তু আমি যখন ক্লাস 10-এ উঠি, তখন আমার এসএসসি পরীক্ষা, আমি আদমজি হাই স্কুলে পড়তাম, আমাদের এলাকা থেকে বহু দূর, সেখানে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগতো। প্রথমে হেঁটে যেতে হতো, তারপর আবার বাসে যেতাম। তো ওখানে আমাদের হস্টেল ছিল না, সেখানে 1-2টা ছাত্রের জন্য স্পেশাল একটা সুযোগ করে দিত স্যারেরা। তো আমাকে স্যার বললো যে আমরা আমার 20 জন ছাত্র, স্যারকে সিলেক্ট করলো যে এই 20 জন ছাত্র ভালো রেজাল্ট করবে, তাদেরকে আলাদা টেক কেয়ার করার জন্য স্কুল থেকে একটু সিদ্ধান্ত নিল। তো আমাকে বলে যে বুলবুল, তুমি তো বাসা দূরে থাকো, তুমি কাছে আসার একটু ব্যবস্থা করো। তো আমি বললাম স্যার আমি কোথায় আসবো? তবে স্যার বলছে যে একটা সিট খালি আছে, ওই সিটটা তো একজনকে দেওয়া হয়েছে, তুমি এক কাজ করো, ওখানে যারা আদমজি এলাকায় আছেন আমার বন্ধুবান্ধব, তারা হয়তো বুঝতে পারবেন যে আদমজি এখন ইপিজেড হয়ে গেছে, একসময় আদমজি জুট মিল ছিল। তো ওখানে একটা হাসপাতাল ছিল, সেই হাসপাতালটা হলো পরিত্যক্ত। হাসপাতালে কারা থাকতো? ওই শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক লিডার, তারা দখল করে এইভাবে থাকতো। তো ওখানে যেখানে ডাক্তাররা বসতো বা ডাক্তারের চেম্বার ছিল, বা হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের যে রুমটা ছিল, ওখানে দক্ষিণে ছিল বিশাল পুকুর, তার মধ্যে 2টা রুম ছিল, আর পাশে ছিল লম্বা হাসপাতাল। তো ওইখানেই একই বারান্দা দিয়ে যেতে হতো। তো ওখানে ঠিক করে দিল 2টা রুম। একটা রুমে থাকে আমাদের আজিজ আঙ্কেল নামে, সে শ্রমিক, জুট মিলে চাকরি করে। তো পাশে আরেকটা রুম, সেখানে আমাকে এবং মুয়াজ্জেম আমার বন্ধু, সে হয়তো এখন দুবাই আছে, যদি শুনতে পায় তাহলে বুঝতে পারবো। তো মুয়াজ্জেম এবং আমি ওই রুমে থাকার জন্য স্যার সিদ্ধান্ত, পরীক্ষা আছে মাত্র 2 থেকে 2.5 মাস। তখন সাথে মার্চ-এপ্রিল মাসে মেট্রিক পরীক্ষাটা হতো আর কি, টেস্টের পরে। তখন আমি চিন্তা করলাম, ওখানে প্রথম দিন আমরা গেলাম, স্যার রাশিদ আমাকে ওখানে থাকতে দিল। প্রথম দিন যখন আমরা গেলাম, তখন আজিজ আঙ্কেলের সাথে পরিচয় হলো। আজিজ আঙ্কেল বললো যে আমাদের শিফট ডিউটি 4টা থেকে 10টা। তখন 10টা বাজে আমি আসবো,
আস্তে আস্তে আধা ঘন্টা লাগে। তো ঠিক আছে, প্রথম দিন মহাজম বললো যে, তখন রাত 9টা বাজে, মহাজম বললো যে আজকে কী খাবো, আমি শুকনা খাবার নিয়ে আসি বাজার থেকে, তুমি এই অপেক্ষা করো। তো আমি সব ফুরফুরে মেজাজ, নতুন জায়গা, একটা রোমাঞ্চকর অন্য ধরনের লাগছে। তো এরকম সময় আমি আসতে বাইরে বের হলাম, গরমের দিন, একটু গরম গরম মাছ, কাছাকাছি মাছ। তো বাইরে যে একটা তেঁতুল গাছ ছিল আমাদের যে বিল্ডিংটার, হাসপাতালটার পাশে, তেঁতুল গাছ পাশে একটা বিশাল একটা পুকুর ছিল। পুকুরটার ওখানে মানে তখন আমি যখন গেলাম ওখানে দেখলাম যে টেম্পারেচার হঠাৎ করে ফল করলো, ঘরের রুমের যে টেম্পারেচার আর ওই তেঁতুল গাছের ওখানে এরকম রাসেল ভাই গাছটা ছিল যে ওখানে সময় ঢাল ধরে ধুল খাওয়া যেত। চাঁদনি রাত ছিল না, হালকা একটু আলো ছিল, দূর থেকে যে বাস গাড়ি যেত ওই বাসের গাড়ির যে লাইটের আলোতে অনেক সময় একটু আলো পড়তো, পানির ভিতরে যে আলোটা জিলকানি পড়তো তো আলোটা দেয়। তো এরকম সময় আমি খুব ঠান্ডা লাগতেছে। তো আমি ভাবলাম এত ঠান্ডা কি, গরম ভিতরে তো এত ঠান্ডা না। আবার আমি রুমে আসলাম, রুমে এসে একটু চেক করে দেখলাম রুমের আবহাওয়া তো নর্মাল আছে ব্যাপারটাকে। আবার আমি তেঁতুল গাছের নিচে গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ বেশ ঠান্ডা। তখন আমার একটু ভয়ই লাগতেছিল। তখন আমি রুমে এসে বললাম, সকালবেলা আমি আঙ্কেল আজিজ আঙ্কেলের সাথে শেয়ার করলাম যে আঙ্কেল দুই জায়গায় দুই টেম্পারেচার, ব্যাপারটা কি? তো আজিজ আঙ্কেল বললো যে দেখো বুবুল, এখানে তুমি একা বা তোমরা ওখানে সন্ধ্যাবেলা যাইও না। তার কারণ হলো মানে আসলে তেঁতুল গাছটা আমাদের রুমের পাশেই ছিল, 10 ফিট পূর্ব দিকে ছিল। তো বললো যে ওখানে 4-5 বছর একটা যুবতী মেয়ে সুইসাইড করেছিল, সেখান থেকে তেঁতুল গাছে অনেকেই অনেক কিছু দেখতে পায়, বা সন্ধ্যাবেলা তো বা দুপুরবেলা এখানে যাওয়ার দরকার নেই, তবে আমাদের কোনো ক্ষতি করবে না, তোমাদের কোনো ক্ষতি করবে না। তো যা হোক ঘটনা এখানে তখন থেকে একটু অবশ্য মনের ভিতরে ভয় শুরু হলো, আবার একটু এক্সাইটিংও মনে হলো যে হয়তো কিছু যদি দেখতে পারি। তো একদিন এরকম প্রায় 15-20 দিন পর মুয়াজ্জেম আমার বন্ধু, সে বললো যে আমি একটু বাসা থেকে, তার বাড়ি পাশে ছিল, সে বললো যে আমি বাসা থেকে আসতেছি, আজকে আসবো না, একদিন পরে আসবো, কিছু খাবার টাবার সেটা বইটি আবৃত্তির টাকা পয়সা নিয়ে আসি। একথা বলে সে গেল। তো আমি একাই থাকবো, তার মানে এখানে আমার আজিজ কাকা থাকবে, সে আসবে রাত 10টা বাজে। তো 10টা বাজে যখন আসবে, তো আমি চিন্তা করলাম আমি পড়তেছি, আজিজ আঙ্কেল বলবো আমি না আসা পর্যন্ত শুয়ে না, মানে আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। তো আমি ওই পড়তেছি দক্ষিণ দিকে, তখন জানালা দক্ষিণ দিকে, তার পাশে পুকুর, তারপরে বিশাল এক রোড আছে। তো যখন আমি 9টা, আমার মনে আছে 9টা তখন 20, আমি অপেক্ষা করতেছিলাম আজিজ আঙ্কেল 10টায় ছুটি হলে 20 মিনিট বা 25 মিনিট লাগবো হেঁটে আসতে। তো এই অপেক্ষা যে 10টা পর্যন্ত আমি পড়াশোনা করি, তারপর একটা পর্যায়ে সিদ্ধান্ত নেবে যে আজিজ আঙ্কেল যদি বেশি দেরি করে তাহলে আমি ঘুমিয়ে পড়ব। তো এরকম সময় 10টা 25 মিনিটের সময় আমার কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পর একদম গুটগুটে অন্ধকার, নতুন জায়গা, পাশে হয়তো শ্রমিকরা থাকে কিন্তু একটু দূরে থাকে, তাদের সাথে আমাদের তেমন একটা ওটা বসা হয় না বা মাঝে আসেও না। তো যা হোক, যখন কারেন্ট চলে গেলো তখন আমি মোমবাতি জ্বালালাম। মোমবাতি জ্বালিয়ে রাসেল ভাই তখন আমি অঙ্ক করতেছিলাম। অঙ্ক করার এক পাকে লক্ষ্য করলাম বেশ কিছুক্ষণ পর, কত 10 থেকে 20 মিনিট হবে, তখন 9টা 35 থেকে 40 এরকম সেটা সেই ঘুঙ্গানি শব্দটা আমাকে স্মরণ করে দিচ্ছে যে আজ থেকে 2-3 বছর আগে আমি ক্লাস 8-এ থাকতে এরকমই শব্দটা শুনেছিলাম। তারপরে আমি আস্তে করে জানালা দিকে তাকালাম। জানালা যদি তাকে ভাই রাসেল ভাই যেটি জিনিসছিলাম, শরীরটা হিম হয়ে আসলো যে সেই একই চোখ, একটি বড় আকার, যেমন বড় আকারে, যেটা অবশ্য যারা কয়মিলগা ছবি দেখে থাকলে যে বিনগ্রহতে একটা জাদু নামে যেই প্রাণীটা আসে, সেই জাদুর যে চোখ এরকম গরু চোখের মতো, এই চোখ মানে ঘুরাই দিয়েছে চোখটা। এখন আমি তো তখন একটু ট্রেনে পড়ে একটু সাহস মোটামুটি, কিন্তু ওই যে এখানে সুইসাইড করছে, তারপরে ওই যে ওদিনকার আবহাওয়া, ফল, এরকম সব কিছু মিলে আমাকে একটা গোলক দাদা ফেলে দিয়েছে, জানে এনিথিং রং, আমার সাথে কি আজকে করতেছে এনিথিং রং। গুটগুটে আমি তারপরে আস্তে করে ধারাইলাম। ধারায় পরে আমি একটু এদিক সেদিক চাই, আর দেখলাম যে আমার গোর কিনা, চোখের গোর বা মনের গোর কিনা। আবার তাকালাম রাসেল ভাই, চাকায় দেখি যে সে চোখ আরও বড় আকার ধারণ করছে, মনে হচ্ছে জানালা ভেদ করে দিয়ে আসবে, কিন্তু অবয়বটা বোঝা যাচ্ছে, কিন্তু সে মানুষ নাকি এইসব বোঝা যাচ্ছে, শুধু চোখগুলা বোঝা যাচ্ছে। তো আমি আর নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে আমি 1 পা 2 পা আবার পিছনের তাকায় দেখি আমার দরজাটাও খোলা, যে দরজাটা যে বন্ধ করবো তারও আমার সাহস কুলাচ্ছে না। তো একটা পর্যায়ে আমি আস্তে করে 1 পা 2 পা করে পিছিয়ে আমি সেই উত্তর দক্ষিণে সেই চৌকিটা ছিল, ওখানে আমি হুমড়ি খেয়ে পড়ে লেপ মুড়ে দিয়ে আমি এখানে ঘুম, বা আমি অবচেতন ছিলাম কিনা জানি না। তো সকাল আমি 8টা বাজে যখন ঘুম ভাঙে, তখন আমার আঙ্কেলে বলছে যে বলবো তোমার এত টাকাটাকি করলাম, তুমি উঠলা না, ভাবলাম হয়তো তুমি ক্লান্ত,
যা হোক আসলে তোমার সাথে তুমি, তখন আমি বললাম আঙ্কেল তোমার শরীর জ্বর এসে গেছে। জ্বরে আঙ্কেল বলে যে তুমি কি ভয় পেয়েছো নাকি? আমি তখন আঙ্কেলের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। শেয়ার করার পরে আঙ্কেল বললো যে না ঠিক আছে, এনিথিং রং, তো যা হোক তোমাকে একা থাকা ঠিক হবে না, তো সকালবেলা আমরা ওই আমাদের যে মসজিদ আছে ওখানে ইমাম সাহেবের কাছে তোমাকে নিয়ে যাব, উনি ব্যাপারটা বলতে পারবো। তো আমরা ওদিনকা ডিউটির আগে আজিজ ভাই আমাকে ইমামের কাছে নিয়ে গেলে ইমাম সাহেব বললো যে না তেমন কিছু না। তারপরে অবশ্য বুঝতে পারছিল, কিন্তু আমাকে অভয় দেওয়ার জন্য তিনি বললো যে না তেমন কিছু না, এগুলো ভয়ের কিছু না, তুমি ভয় পেলেই ভয়, হয়তো তোমার মনের ভুল বা চোখের ভুল। তো ঠিক আছে, তারপরে আমি তোমাকে একটু জারফুক দিয়ে দিলে, একটা কবজ দিয়ে দিলে, যেটি তুমি সবসময় তোমার পাশে রাখবে কাছে। তো যাক, এখান থেকে ঘটনা শেষ। কিন্তু আমি 2 মাস পরে এর মধ্যে আর কিছুই দেখতে পাই নাই, কিন্তু একটু সতর্ক ছিলাম, পরীক্ষা দিলাম। তারপর রাসেল ভাই সেই 91-এর কথা, তারপরে কি এই ঘটনা আবার ঘটেছিল? আচ্ছা, সেটা আমরা শুনবো একটু পরে। আমরা একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের, এবং সেই বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। আমি তার আগে একটু জানিয়ে দিই যে আপনারা যারা শুনছেন এই মুহূর্তে, তাদের সবার জন্য, যারা বিশেষ করে নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে একটা সুখবর। আপনার বাড়িটি আকর্ষণীয় করতে আপনি আকিস সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা, এবং রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুমে এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্সের বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কাভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি FM অ্যান্ড ডু ফুর্তি। নতুন স্পোর্টি গ্রাফিক্স, ডিজিটাল অ্যানালগ মিটার, হোন্ডা ইকো টেকনোলজি BS4 ইঞ্জিন, HET টায়ার আর 74 কিলোমিটার পার লিটার মাইলেজ নিয়ে নতুন হোন্ডা লিভো এখন নতুন দামে। আজই ভিজিট করুন আপনার নিকটস্থ হোন্ডা শোরুম। থাকুন সময়ের সাথে, কারণ সময়ের সাথে লিভো। Face it. Radio Money Furti. Boot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের ঘটনার বাকি অংশে। আমাদের সঙ্গে যিনি ছিলেন তার কাছ থেকে আমরা সেই ঘটনার বাকি অংশ শুনে আসবো। জি, আপনার ঘটনাটি বলুন। হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। সেই একই ঘটনা আমার ঘটেছে। আমি তখন তেজগাঁ কলেজে পড়ি। আপনি বলছেন 1991 সালে? হ্যাঁ, 91 সালে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠছি। তখন আমরা ওই বেগুনবাড়ি, সবাই জানবেন যে পলিটেকনিক এরিয়ায় আমার 2 বন্ধু, ফারুক, ইনি এখন ইটালি আছে। হ্যাঁ, আমরা এগুলো না শুনে আমরা ঘটনাটা বলি। ঘটনাটা হলো ওইখানে একটা স্টাফ কোয়ার্টার ছিল। স্টাফ কোয়ার্টার আমরা 2 বন্ধু একটা রুম আমরা ভাড়া নিই। সেই রুমের একটাই রুম ছিল, পাশে একটা বাথরুম আর একটা রান্নাঘর, একই রুমের মধ্যে ভিতর দিয়া। তো আমরা ওইখানে দীর্ঘদিন 2 বন্ধু পড়াশোনা করি। এক অবস্থায় ঈদ আসলো, রোজার ঈদ আসার পরে, যেমন রোজার শেষ পর্যায়ে 3-4 দিন ঈদের বাকি ছিল, এরকম সময় স্টাফের ওই বিল্ডিং, 3তলা বিল্ডিংয়ের অনেকেই বাসায় চলে গেছে ছুটিতে। তো আমি আমার বাড়ির পাশে কাছাকাছি দেখে সানার পার যেতে আর কতক্ষণ লাগে। তো ওই ফারুক, তার মামা ছিল আনিম, সে বলাকা জুট ব্লেড ফ্যাক্টরিতে চাকরি করতো। তো উনি বললো যে বুলবুল তুমি একটু পরে যাও, আমি বোনাসটা পাবো, ঈদের 2 দিন আগে গেলে চলবে। ঠিক আছে, যে কথা সেই কাজ। আমি রয়ে গেলাম। ঈদের 2-3 দিন বাকি। তখন ওই আনিম ভাই বললো যে 10টা বাজে ছুটি হয়, বলাকা ব্লেড ফ্যাক্টরিতে চাকরি করে। তো আমি আসলে একসাথে, আমরা ফ্যাক্টরির নাম কোনো কিছু না বলি, আমরা মূল ঘটনা। আচ্ছা, মূল ঘটনা ওই দিনে ঠিক আমি আনিম ভাইয়ের অপেক্ষা ছিলাম, আনিম মামার অপেক্ষা ছিলাম। আমি পড়াশোনা করতেছি উত্তর দিকে মুখ দিয়ে, দক্ষিণ দিকে আমার দরজাটা ছিল, পাশে একটা বারান্দা ছিল, চল একটা কাঁঠাল গাছ, যেটা আমাদের বারান্দার মধ্যে সহ আসতো, পাতা অনেক সময় ছিল। তো এই অবস্থায় আমি ওই পড়তে এক সময় অঙ্ক করতে এক সময় ওই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে আমি আবার মোমবাতি জ্বালায় যখন অঙ্ক করতেছিলাম, এরকম সময় ওই ঘুঙ্গানির শব্দটা আবার আমি শুনতে পাওয়ার পরে এখন আমার স্পষ্ট, আগেও এরকম 2বার ঘটনা ঘটছে। এখন যেহেতু আমি একটু বড় হয়েছি, তারপরে একটু সাহসটা একটু বেশি, তারপরে ঘুঙ্গানির শব্দ আস্তে করে আমি পিছনে তাকায় দেখি মোমবাতি যে হালকা আলোতে, দরজায় যে আলোটা পড়ছে, এই আলোতে বোঝা যাচ্ছে একটা লোক বিশাল আকার দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, এবং চোখগুলা ঠিক আগের মতন বড় আকার এবং যেমন ধেয়ে আসছে।
এবার তো আর জানালার দিকে তাকায় না, এবার তো দরজা দিয়ে। এখন আর আমার ভয়টা দ্বিগুণ বেড়ে গেছে। তখন এদিকে দিকে তাকায় আমি দেখলাম যে না, চোখ টোকে দেখি মুছে টুচি ভালোভাবে তাকায় দেখলাম যে না, একদম দরজার মধ্যে একটু অবয়ব বোঝা যাচ্ছে যে একটা কালো কিছু, শুধু চোখগুলো বড় বড় ধেয়ে আসছে। আমি এক পা দু পা পিছনে আস্তে করে একটা রান্নাঘর ছিল, সেই রান্নাঘরে ঢুকে গিয়ে আমি দরজা লাগিয়ে মেস দিয়ে গ্যাসের চুলা জ্বালাই বসে নিলাম। কতক্ষণ যে বসে আসছিলাম বলতে পারবো না, তুমি ঘড়ির অপেক্ষায়। ঘড়ি তখন অনুমান হয়তো আধা ঘন্টা হবে এরকম সময় আনিম মামা এসে আমাকে ডাকতেছে, বল কোথায় তুমি, বাথরুম খুঁজলে ওখানে করলো। তখন অলরেডি কারেন্ট এসে গেছে। তখন আনিম মামা বলে আমি কি যে আপনি কে, যে আপনি আনিম মামা? হ্যাঁ আমি আনিম মামা। যে আপনি যদি আনিম মামা হন তাহলে আপনি একটু হাতের লেখা দেন। নিচে দাম দরজার নিচে হাতের লেখা দিল। তারপর বললাম যদি আপনার কাছে তো ব্লেড থাকে একটা ব্লেড দেখান। উনি তাও দিল। উনি বললো যে বুলবুল তুমি ভয় পাইছো, আমি তো আনিম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, মামা আপনি যদি আনিম মামাই হন তাহলে আপনি একটা গান উনি একটা গান গাইতো যে মরুমিয়া তুমি চলে গেলে, এই গানটা সে পড়াই গাইতো। তো এই গানটা যখন গেছে তখন আমি শিওর হলাম যে এটাই আনিম মামা। তখন আমি দরজা খুললাম, দরজা খোলার পরে আনিম মামার আগের ঘটনা সহ সব কিছু শেয়ার করলাম। বলে যে হ্যাঁ দেখো এটা একইভাবে বারবার তোমার জন্য ঘটনা করতেছে। উনি আবার তাবলিগ করতো, যে আমার কাছে হুজুর আছে, যে পাশে তো আমাদের মসজিদ, হুজুরের কাছে তোমাকে নিয়ে এবার একটা স্থায়ী। তখন আমি সকাল ওই ভোরে ফজর নামার সময় আমি তখন হুজুরে আমার একটা জারফুক দিলে যে না হ্যাঁ তোমার সাথে আগের ঘটনা যখন বলছি তখন বলছে যে হ্যাঁ এনিথিং রং, তো এগুলো কিছু না, তুমি তো আবার যদি তুমি কখনো দেখো তাহলে তুমি চেষ্টা করবা যে মুখোমুখি হওয়ার জন্য। কিন্তু রাসেল ভাই আমি এরপরে হুজুরের তাবিজ দেওয়ার কবজ দেওয়ার পরে আমার কাছে আর এরকম আজ পর্যন্ত ঘটে নাই। কিন্তু আমি বহু চেষ্টা করছি যে বিভিন্ন প্রত্যন্তজনের বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে গিয়ে যে একটা নীরব পরিবেশে এরকম একটা সিচুয়েশন তৈরি করি দেখতে পাই কিনা, কিন্তু আসলে ধন্যবাদ ছিল আমার কথা। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের ডক্টর আরিফের কাছে আবারও, এবং ডক্টর আরিফের কাছে যে ঘটনাগুলো আছে তার মধ্যে আমরা পরপর দুটো ঘটনা শুনে আসব এবং চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আসলে থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে পরপর ঘটনা বললে রাসেল ভাই কেমন জানি দেখ শোনায়। হ্যাঁ, ঘটনা একটাই, কিন্তু কানেক্টিং কিছু ঘটনা, যেমন আমি বাংলাদেশে আসার পরে রিসেন্টলি যখন বাংলাদেশের বাইরে গেছি, এটা কানেক্টিং ঘটনা, মানে কানেক্টিং ঘটনা আমি আসার পরে জিনিসগুলো একটু ফিল করেছি আমার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা, ফিল বলতে হ্যাঁ ফিলই আর কি বলতে পারেন, যে দেখি নাই কিছু। আচ্ছা, জিনিসটা অনেকে যেরকম দেখে আমাকে বলছে, আমি শুনছি, এখানে শেয়ার করছি। আমি এটা রাসেল ভাই কিছুটা ঘরের মধ্যে ফিল করেছি। আচ্ছা। তো আমার বোনের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, তো বাসার মোটামুটি খালিই থাকে। তো আমার ওয়াইফ তখন আমার শ্বশুর বাড়িতে ছিল মিরপুরে। তো কাহিনী হচ্ছে যে আমার ঘটনা থেকে একটু বলি হালকা, পরবর্তীতে সময় আমি নেক্সট ঘটনায় যাই। ওই দিন রাত্রেবেলা রাসেল ভাই আমি মানে গেম খেলি তো রাসেল ভাই জানেন আগে সেই 2010-এ বলেছি গেম খেলার পরে আমি একটু পড়তে বসছিলাম। আমার রাত 3টা বেজে গেছে। তখন হঠাৎ করে আমার রুমের মধ্যে নক। আমি প্রথম কে, হ্যাঁ একটু জোরেই জিজ্ঞেস করি কে, কি হয়েছে, আমি এভাবেই জিজ্ঞেস করি কি হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে। হঠাৎ করে আমি দেখি যে কেউ কোনো সারা শব্দ নাই। আর আমার ঠিক রুম থেকে বের অপোজিটে রুম আমার বাবা মার। তো বাবা মা বছর 2 হয় দরজাটা খুলেই ঘুমায়, কারণ এই আমার ছোট ভাইটা ড্রয়িং রুমে শুতো। তো আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে সে তার নিজের রুমে চলে গেছে। হঠাৎ করে আবার কিছুক্ষণ পর দরজা নক। আমি দরজাটা খুলে ফেললাম, দেখি আমার ছোট ভাই দাঁড়ায় আছে, হাত পা কাঁপতেছে। আসলে তোমার কি হয়েছে? যে তুই তো আমার রুমে আয়, তো তুই আমার রুমে আয়। আমি ওর রুমে গেলাম, যেই রুমে আমি আগে থাকতাম, শিফট করে আমি অন্য রুমে চলে গেছি। ওই রুমে আমি আগে থাকতাম। বলে আলিফ ভাই দেখ। আর ওর রুমে দেখি যে বিকট আওয়াজে সে সূরা ইয়াসিন ছেড়ছে, ল্যাপটপের সাউন্ড স্পিকার ছেড়ে পরে সূরা ইয়াসিন ছেড়ছে। আমার বাবা মা গভীর ঘুম। তখন রাত 3টা বাজে, ফজরের আজান দেয় হচ্ছে 5:30-এ। তো আমি বললাম যে কি হয়েছে ভাই, তুই একটু খাটে বস। আমি বসলাম খাটে। আমি দেখলাম যে ভাই আমি এই আতরের স্মেল আগে কখনো শুনি নাই। এত সুন্দর গন্ধ, মনে হয়েছে যে আমি বসছি না, আমার সারা শরীরের গন্ধ মেখে গেছে, এত সুন্দর গন্ধ। তো আমি বললাম যে কি হঠাৎ করে আতরের গন্ধ? বলে কি হ্যাঁ, আমি শুয়ে শুয়ে গান শুনতেছিলাম, এই জানালার পিছন দিয়ে আতরের গন্ধটা এত সুন্দর করে আমার কাছ থেকে এসে এই দরজা দিয়ে বেরিয়ে গেল, আমার দরজা দিয়ে। আচ্ছা, দরজা দিয়ে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। বলে কি আমি বললাম তুমি আতরের গন্ধ কিভাবে শুনলা? মানে আতরের গন্ধ যে মুভ করতে সেটা তুমি কিভাবে দেখলা? বলে ভাইয়া আমি আতর গন্ধ দেখলাম, আমার উপর দিয়ে একটা বাতাসের মতো গেল, গন্ধওয়ালা বাতাসটা আস্তে আস্তে আমার রুম থেকে যাচ্ছে, আমি ফলো করতেছি, আমি জানি না আমি কেন ফলো করতেছি। তো আমি বললাম যে আচ্ছা এক কাজ করো, তুমি দরজাটা খোলা রাখো, আমি আমার দরজা খোলা রাখি, যদি কোনো প্রবলেম দেখো আমাকে জানাও।
তো আধা ঘন্টা পরে আমি আবার রুমে উঠে গিয়ে ওর রুমে জিজ্ঞেস করলাম, এই তুমি আর কোনো গন্ধ টন্ধ পাইতেছো? বলে আলিফ ভাই তুই এখন খাটে এসে বসে দেখ। আমি আসলেই বসলাম, ভাই কোনো গন্ধ নাই। মানে একটা আতরের গন্ধ কিন্তু অনেকক্ষণ থাকবার কথা, যদি আমি যেভাবে ডিসক্রাইব করতেছি আপনাকে, রাইট। ওই জায়গায় এখন আর কোনো গন্ধ টন্ধ নাই। কিছুক্ষণ পর ও বললো যে আলিফ ভাইয়া, আমি দেখলাম যে আমার ড্রয়িং রুমের হচ্ছে ভাইয়া আপনার থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, তো গ্লাসটা লাগানো ছিল। বলে যে আলিফ ভাই আমি দেখলাম থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে যাচ্ছে, বাতাস কখনো থাই অ্যালুমিনিয়াম গ্লাস নাড়াতে পারবে না। না, এটা সম্ভব না। বলে থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে গেলে ভাইয়া আমি দেখলাম যে পর্দাগুলো নড়তেছে। আচ্ছা, ও আমাকে ডিস্টার্ব করতেছে আলিফ ভাইয়া। আচ্ছা, আমি বললাম কে তোমাকে ডিস্টার্ব করতেছে? আমি আসলেই দেখলাম রাসেল ভাই থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা খোলা। তা আমি বললাম এটা তুমিই খুলছো, তুমি আমার এখন এসে বলতেছো যে আলিফ ভাইটা খুলছে, কেউ কে জানি খুলে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি নাই ভাইয়া, আপনিও বিশ্বাস করতেন না, কোনো নর্মাল মানুষ বিশ্বাস করবে না, এই জন্যই আমাদের ম্যাক্সিমাম লিসনার ভালো আছে। বিশ্বাস করে না তো কেউ। সেটাই। হঠাৎ করে একটা শব্দ হলো বিকট আওয়াজ। আমাদের রুমের আমাদের মানে মেইন দরজা দিয়ে ঢুকতেই এন্ট্রান্সে আমাদের এখানে ছোট একটা লিভিং রুমের মতো, আমরা মানে বাইরের গেস্ট আসলে এখানে বসতে দিই, ড্রাইভার আসলে বসে এখানে। তো কি হয়, ওই লাইটটা ওইটার উপরে, মানে আমরা একটা লাইট দিয়ে রাখছিলাম, মানে সুন্দর একটা লাইট দিয়ে রাখছিলাম, ঠাস করে ফুটলো লাইটটা একা একাই। আচ্ছা, আমি বললাম যে তুমি মানে আমি বলছি যে তুমি লাইটটা একটু জ্বালাও, ও সুইচ দিতে গেছে, ঠাস করে একটা ফুটছে। অথচ এই লাইটটা কিন্তু রাসেল ভাই মনে করেন 5-10 বছর ধরে এখানে লাগানো। আচ্ছা, কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে ফুটে গেল। তা আমি ভাইয়া একটু নর্মালি নিছি যে যাক অনেকদিন হয়ে গেছে লাইটটা হয়তো ফুটে গেছে, জিনিসটা ওভাবেই কানেক্ট করলাম যে যাই হোক বাদ দাও, রাত্রেবেলা ঘুমাও। কিছুক্ষণ ফজরের আজান দিয়ে দিছে। আমি বললাম যে যেহেতু তুমি একটা খারাপ জিনিস তুমি দেখতেছিলা, কিছু একটা ফিল করছো, তুমি নামাজ পড়ে ঘুমাই যাও। পরের দিন সকালবেলা বাবা মার সাথে কথা হইলো, বাবা বললো যে তোমরা রাতের বেলা শব্দ করতেছিলা, কারণ কি? আমি বললাম যে তুমি তাহলে শুনছো? বলে হ্যাঁ, তোমরা শব্দ করার আগে আকিবের ইয়াসিন সূরার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আকিব আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আমার দরজার পাশে দাঁড়ায় অনেকক্ষণ ধরে ডাকছে। আমি অবয়বটা দেখতে পাচ্ছি, কিন্তু এটা যে আকিবের অবয়ব না সেটা বুঝতে পারছি। আমি বললাম যে মানে কি? বলে যে আকিব তো ছেলে, আমি তো দেখতেছি একটা মেয়ের মতো একটা অবয়ব দাঁড়ায় আছে, এবং সেটা তোমার বোন। বাবা বাবা এই বাবা, আমার বোন তার শ্বশুর বাড়ি মিরপুরে। আমি বললাম যে আমি তখন ঘুম ভাঙানোর ট্রাই না করেও ইচ্ছা করে উঠলাম না। আমি এরপরে তোমাদের মুভমেন্টের শব্দ পাইলাম, তুমি আকিবের ইয়াসিন সূরার শব্দ পাচ্ছি, তোমরা হাঁটতেছো, চিল্লাচিল্লি করতেছো, সব শব্দ শুনলাম, কিন্তু আমি কিছু বললাম না। পরে বাবা মার কাছ থেকে কানেক্ট করলাম কিছু জিনিস, যে বাবা মাও কিছু ভয়েস পেয়েছে সেদিন রাতের বেলা। এইটা ছিল রাসেল ভাই আমার বাসার ঘটনা। ওকে, আমরা নেক্সট ঘটনাটা যাব, তার আগে আমি একটু কিছু মেসেজ পড়ে নেই এবং কিছু কমেন্ট পড়ে নেই। আমাদের সঙ্গে আছেন এমডি আবদুল্লাহ গাজী, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুফিয়ান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সুফিয়ান আতিকুর রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও শুভাশিস সাদিক, আমাদের সঙ্গে আছেন এমডি হজরত আলী, আমাদের সঙ্গে আছেন আল্ট্রা আহাদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এছাড়াও FH হৃদয়, আমাদের সঙ্গে আছেন সুফিয়ান শাম্য, খুলনা থেকে শুনছেন তিনি। এমডি রাসেল আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে, আমাদের সঙ্গে আছেন আতিকুর রহমান আতিক, SSC চলছে, তারপর তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন আকিব বিন মোস্তাক, আমাদের সঙ্গে আছেন আবির আহমদ, আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম আলামিন, আমাদের সঙ্গে আছেন শুভ আচার্য শোভন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শৌখিন আলম তিতাস, আমাদের সঙ্গে আছেন সাইদুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৌরভ হোসেন সৌরভ, এমডি আবদুল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহিন খান, আমাদের সঙ্গে আছেন এছাড়াও সিয়ারা সালসাবিল, আমাদের সঙ্গে আছেন অজানা পথের পথিক, আবির আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুমন আরফান সাইমন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি SM মাসুম খান, ঢাকা আগারগাঁও থেকে শুনছেন তিনি। এমডি মেহেদি হাসান সানি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও অনেকেই এই মুহূর্তে আছেন, এবং আপনি যদি থাকতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের দুটো পেজ যে রয়েছে সেই দুটো পেজের যে কোনো একটিতে, এবং আমাদের সাথে এসে জয়েন করতে পারেন আপনি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন, বনানী বড়ুয়া মুনা আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পূর্ণা বড়ুয়া সহ আরও অনেকে। আমাদের যে ইমেল অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আপনাদের সাথে আরও একবার শেয়ার করি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoothfm@radiofuርቲ.fm, which is BHOOTFM@radiofuርቲ.fm।
আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ডক্টর আলিফের কাছে এবং তার কাছ থেকে দ্বিতীয় ঘটনাটি শুনে আসবো। রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। তৃতীয় ঘটনাটি আসলে আচ্ছা, যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতায় আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসের 11 তারিখে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল আসলে। আচ্ছা, তো এক কথায় ভিসার মেয়াদটার জন্য গিয়ে থেকে আসা যাতে পরবর্তী সময় ভিসা পাওয়া যায়। আর সেকেন্ড অফ অল আমি একটু আল্লাহ রাস্তায় গিয়েছিলাম। আচ্ছা। তো সেখানে যাওয়ার পরে আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছিল শুভাশিস নামে ভাইয়ের, শুভাশিস দা আর কি। তার সাথে আমি কন্ট্যাক্ট করি যে আসতে বলি তাকে, এবং কলকাতায় তার সাথে আমার দেখা হয় এবং তারই বাবার ঘটনা আজকে ঘটনা শেয়ার করব। খুব ছোট না, খুব বড় না, একটা ঘটনা যেটা তার লাইফটাকে মোটামুটি চেঞ্জ করে দিয়েছে। পার্সোনাল ঘটনা, পার্সোনাল লাইফের ঘটনা। তো শুভাশিস তার বাবাকে আমার সামনেই নিয়ে আসে এবং তার বাবা এখন এই পেশায় নাই আর কি রাসেল ভাই। তো ঘটনাটা ঘটে 2003 সালে। তো শুভাশিস দ্বারা হচ্ছে এক ভাই এক বোন, আর তিনি একজন কলকাতায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আর তার বাবা তাদের সাথেই থাকে একসাথে। তো শুভাশিস দা যখন জন্ম হয় তখন তার মা মারা যান, জন্মের দিন 2 ঘন্টা পরেই মারা যান। তো এরপর থেকেই তার বাবা 2003 সালে এরপর থেকেই তার বাবা এই পেশায়। এটাও অনেক আগের থেকে, প্রায় 88-89 থেকে আর কি এই পেশায়। তো এই পেশায় 2003 সালে এরকম ঘটনা সে ফেস করবে এবং 2008 সালের পর থেকে তিনি আর এই কাজগুলো করেন না। পেশায় তিনি একজন ডোম। কারণ আছে। হ্যাঁ, পেশায় তিনি একজন ডোম। অনেকে ডোমের ঘটনা চেয়েছিলেন, এই জন্য কলকাতায় যে ডোমের ঘটনা নিয়ে আসতে হলো রাসেল ভাই। তো তিনি রেগুলারলি ওনার যখন থেকে কাজ শুরু করেন আর কি, ওই হাসপাতালে থেকে থেকে কাজগুলো করতেন। তো দিনের প্রতিদিনই এতই যে লাশ আসতো, এতই যে পোস্টমর্টেমে তাকে লাশের কাটাছেঁড়া করতে হতো এমন কিছু না, কিন্তু কাটাছেঁড়া করতে হতো তাকে। বিভৎস লাশ দেখে তিনি অভ্যস্ত। হ্যাঁ। তো ঘটনার দিন এরকমভাবে যে প্রতিদিন তার লাশ আসে সে যায় তা না, এটা মনে করেন এটা একটা মর্জির মতো হয়ে গেছে যে আমার ভালো লাগছে আজকে যাই, এরকম একটা আর কি। আর থানার কল আসলে তো কোনো কথাই নেই, যেতে হবেই। তো যাই হোক, সেদিন ঘটনার দিন আর কি সকাল 8টা একটা লাশ আসে এবং তার আগের দিন তাকে থানায় কঠিন ডিউটি দিতে হয়েছে, থানায় থাকতে হয়েছে পুলিশের সাথে। তো সেদিন সকাল 8টা একটা লাশ কেটে তিনি বিশ্রামে চলে যান। সেই হাসপাতালে একটা বিশ্রাম ব্যবস্থা আছে, কলকাতারই কোনো একটা হাসপাতালের ঘটনা বলছি না কোথায় ঘটনা। ওকে। আর যে ঘটনা বলছি তার নাম হচ্ছে অধিশঙ্কর এবং তিনি হচ্ছে মানসিংহপুর থেকে। আচ্ছা। তো তার বাড়ি হচ্ছে মানসিংহপুর। তো তিনি সেদিন লাশ কেটে ঘুমিয়ে পড়েন এবং বিকালবেলা আবার তার ঘুম আসে। তো তার অ্যাসোসিয়েটস আছে, তাকে জাগিয়ে তুলেছে এবং সবাই লাশ কাটতে পারে না রাসেল ভাই, স্কিল হ্যান্ড লাগে। তো সে অনেকদিন ধরে কাজগুলো করছে, সে লাশ কেটে অভ্যস্ত। কত বিভৎস রাসেল ভাই, কত বিভৎস দরকার আপনি বলে যে আমার জীবনের, উনি তার জীবনের মানে বিভৎস থেকে বিভৎসতর লাশ কেটেছে সে। আচ্ছা। ছাদ থেকে পড়ে যাওয়া, ট্রেনের মাথা আলাদা হয়ে যাওয়া, বডি দ্বিখণ্ডিত হওয়া, গুলির কেস, মার্ডার কেস, ডাক্তারের সাথে চেনাও যায় না, পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার লাশ তো রাসেল ভাই কাটার কিছু প্রয়োজন হয় না, অনেক কিছু থেকেই এভিডেন্স পাই, তখন লাস্টে ডিএনএ টেস্ট করার লাগে। যাই হোক, হোয়াট এভার। তিনি বললেন যে 8টার লাশ কাটার পরে বিকাল 5টা একটা লাশ আসে। সেই লাশটা হচ্ছে প্রথম 8টাটা সুইসাইড কেস আর 8টাটা হচ্ছে মার্ডার কেস, একসাথে 2 জনের লাশ আসে এবং 2 জনের লাশ কাটতে হয়। তো মোটামুটি সে মনে করেন টায়ার্ড হয়ে গেছে। তো ডোমদের অ্যাটিটিউডের কথা আর আমি নাই বলি, সবাই মোটামুটি কোনোভাবে জানে ডোমদের অ্যাটিটিউড কীরকম হতে পারে, তাদের চালচলন কীরকম, তাদের চলাফেরা কীরকম, তাদের অভ্যাস কীরকম। তো যাই হোক, সে বিকাল 5টার পরে 2টা লাশ কাটতে কাটতে রাত্রে 8:30 বেজে যায় এবং তিনি একটু রেস্ট নিতে থাকেন ওই মুহূর্তে। তার ভাষ্য মতে আসলে উনি বলতে থাকে যে আসলে আমি তো ঘটনা বলেছি, এটা হচ্ছে তার জীবনের কাজকর্মের শেষ করার পরে, রিটায়ারমেন্ট 2008-এর পরে সে বলেছে। মনে করেন রাসেল ভাই যে বিশ্বাস করে না ম্যাক্সিমাম, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এবং তিনি আমাকে ঘটনা বলার সময় দেখলাম যে বারবার ইতস্তত বোধ করছে আমি বিশ্বাস করছি কিনা, কারণ আমি এত দূর থেকে গেছি ঘটনাটা শোনার জন্য। তো যাকে সে বলল যে আচ্ছা, আমি আমার 8:30টার ঘটনা, 8:30টার দিকে চলে যাই। হঠাৎ করে একটা লাশ আসে, আমাকে কল দিয়ে দৌড়ে নিয়ে আসে, লাশটা আসে ইমিডিয়েটলি দেখতে হবে। তো আমি আমার লাশ কাটার ঘরে যাই,
যাওয়ার পরে সেটা দেখি যে একটা হোগলা দিয়ে পেঁচানো লাশ, হোগলা দিয়ে পেঁচানো লাশ। তো আমি হোগলাটা খুলি, তো আমার এই রুমের মধ্যে খালি ফরমালিনেরই গন্ধ। তো তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে তার কেমন জানি মাথা ঘোরাতে থাকে, মানে যে আজকে যা হচ্ছে সেটা হচ্ছে তার অভ্যাসের বাইরে। আচ্ছা। তো সেই যখন হোগলাটা খুলে দেখলো যে একদম দ্বিখণ্ডিত, দুই পাশে একদম সমানভাবে দ্বিখণ্ডিত একটা লাশ এসছে। সেই লাশটার মাথাটা কোমরে চলে এসছে, মানে ওই হোগলাতে আস্তে আস্তে আস্তার পথে মাথাটা কোমরে চলে এসছে, কারণ মাথাটা আগের থেকে বডি থেকে বিচ্ছিন্ন ছিল। তো বলে যে আমি মাথাটা তুললাম জায়গা মতো, কারণ এন্ড অফ দ্য ডে আমাকে স্টিচ করে দিতে হবে মাথাটা বডির সাথে, এটাকে জোড়া দিয়ে দিতে হবে, একটা পজিশনে নিয়ে দিতে হবে যার লাশ। তো আমি মাথাটা উঠানোর পর দেখি যে এটা আমার মেয়ের মাথা, নিজের মেয়ের, তার মেয়ের মাথা, ছোট বড় মেয়ের মাথা। বলে যে মাথাটাও আমার হাত থেকে পড়ে যায়, আমিও মেঝেতে পড়ে যাই। মেঝেতে এমনভাবে পড়ি, এরপর আমার আর কিছুই মনে নাই। আমার ঘুম ভাঙে, তার ঘুম ভাঙে, সবাই ডাকে, ঘুম থেকে ওঠায়। তার তো অ্যাসোসিয়েটস আছে, ওই সময় ওই মুহূর্তে ডাক্তারও প্রেজেন্ট ছিল। তো বলে যে আমি আমার মেয়েকে কালকে রাত্রে কাটার সময় দেখছি। তো তারা সবাই বলছে যে তুমি অজ্ঞান হয়ে গেলা কিভাবে, তুমি এতদিন ধরে কাজ করো, 10-12 বছরের তোমার অভিজ্ঞতা, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলা কিভাবে? বলে যে আমি আমার মেয়েকে দেখলাম। বলে যে এটা পুরুষ লাশ, তুমি কিভাবে তোমার মেয়েকে দেখলা, এটা কিভাবে সম্ভব? বলেন না, আমি আমার মেয়েকে দেখলাম, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। উনি ওই দিন উনি আর ডিউটি করলেন না, উনি বাসায় চলে গেলেন, মেয়ের খোঁজ নিলেন, মেয়ে সেফ আছে কিনা। আচ্ছা, দেখলাম না, মেয়ে সেফ আছে, সব কিছুই নর্মাল, মেয়েও ভালো আছে, ছেলেও ভালো আছে। তো তার মেয়ে ম্যারিড তখন, তার মেয়ে হচ্ছে বড়, তার ছেলে হচ্ছে ছোট। তো তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। তো সে বললো যে আমার মেয়ে সুস্থ আছে, আমি এটাতেই খুশি। আমি পরের দিন আবার চাকরিতে যাই, আবার একটা লাশ আসে। তো আগের দিন যে আমি এতক্ষণ যে ডিসক্রিপশন দিলাম, 4টা লাশ এসছে। বলে যে কখন আমি একদিনে 4টা লাশের কাজ করিনি। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একদিনে 4টা লাশের কাজ করলাম। সেকেন্ড ডেতে আমি সারাদিন বসেছিলাম, সারাদিন হসপিটালে এসে কথাবার্তা বলে লাস্ট মোমেন্টে একটা লাশ আসে, ট্রেনে কাটার লাশ। তো আমি লাশটা কাটতে গেলাম, এত বিভৎসতর লাশ দেখেছি, এটা তো কিছুই না। দেখলাম পুরো বডিটাই নর্মাল, মানুষটার কিছুই হয় নাই, অথচ ট্রেনে কাটা পড়েছে। কিন্তু চেহারা আমার মেয়ের সাথে আবার মিলে যাচ্ছে। ওকে, তিনি দূরে চলে যাচ্ছে, তুমি লাশ থেকে দূরে চলে যাচ্ছে, পারলো না কাজ করতে। তৃতীয় দিন রাসেল ভাই আবারও সে বাসায় যে খুঁজলো না, মেয়ে নর্মাল ঠিক আছে, ভালো আছে। আবারও তৃতীয় দিন সে এটা আর নিতে পারে না দেখে সে ওই দিন আর কাজে আসলো না। ফোর্থ ডে ওই দিন আরেকটা ইম্পর্টেন্ট ডেড বডি আসে এবং এটাকে ইমিডিয়েটলি পোস্টমর্টেম করতে হবে, এরকম কাগজপত্র চলে আসছে। তো সে এখানে যায় এবং তার সাথে আরও 3-4 জন ডোম রাখে সেদিন, যে ভাই আমি একা কাজ করতে পারবো না, তোরা আমার সাথে থাক, আমি শক্তি পাচ্ছি না, সাহস পাচ্ছি না, ব্লাড প্রেশার হাই হয়ে যায়। এবং সে বলে যে ওই দিন থেকে সে চোখে খুব ব্লাড দেখতে থাকে, প্রপার দেখতে পাচ্ছে না, এরকম অবস্থা আর কি। সেদিন সেই লাশটা আসে, ছাদ থেকে পড়ার লাশ, 5তলা থেকে পড়ে সবার সামনে সেদিন সেই জায়গায়, মানে ওইখানকার এলাকায় সবার সামনে মানে দেখিয়ে মেয়েটা লাশ, মানে একটা মেয়ে সুইসাইড করে আর কি। আচ্ছা, সেই লাশটা পোস্টমর্টেম গিয়ে করতে দেখে যে সেটা তার মেয়ের মতো হুবহু অবিকল চেহারা। আবারও আচ্ছা, এটা থার্ড টাইম হলো এবং সে বললো যে না, এই চাকরি করা সম্ভব না, আমি প্রতিবার আমি আমার মেয়ের চেহারা দেখছি, এরকম যদি হয় তাহলে আমার তো এখন না খেয়েই মরতে হবে, আসলে অন্য কাজ করতে হবে, ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি এই কাজ আর করতে পারবো না। বারবার আমার ফ্যামিলি মেম্বার আমার কাজের মাঝখানে চলে আসছে, আর আমি যে কাজ করি সেটা তো ভালো কাজ না। রাইট। সে বাসায় গেল, সবাইকে শেয়ার করলো। ঠিক পরের দিন রাসেল ভাই একটা রোড অ্যাক্সিডেন্টে তার মেয়েটা মারা গেল। আচ্ছা, এবং শ্বশুরবাড়ি, মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়ি আসবার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে মানে এই ঘটনার সাথে এটা তার মানে মিলে যাচ্ছে মানে কি, মানে তার লাইফের সাথেই মিলে গেছে, তার পার্সোনাল লাইফের সাথে মিলে গেছে। যে তার মেয়েটা তার 4 দিন, সে 3 এরকম দেখলো মেয়েটা, মানে তার প্রফেশনের সাথে তার মেয়ের চেহারা চলে আসে, এবং পরদিন তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। এবং মেয়ে মারা গেছে কি, মেয়ে ট্রেস আউট করতে পারে না চেহারা দিয়ে, খালি শাড়ি দিয়ে ট্রেস আউট করতে পেরেছে যে তুমি থেতলে গেছে বডি। মেয়ের বাসের সামনে বসেছিল এবং মুখোমুখি সংঘর্ষে বা অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি মেয়েটা। এবং কয়েকদিন ধরে যেরকম দেখছিল এবং যে এটার সাথে কেমন এটার সাথে একটা ম্যাচ করেছে, যে তার লাইফের পার্সোনালি যে তার মেয়ে হয়তো বা দেখা দিচ্ছিল বা এরকম কিছু খারাপ তার সাথে ঘটবে, এরকম একটা আভাস হয়তো বা উপর আল্লাহ তাআলা তাকে দিয়েছে। যাই হোক, সামহাও এটা সে কাটিয়ে উঠতে পারার পর সে একদিন 10-12 দিন পর সৎকারের পর সেদিন কাজে গেছে। রাসেল ভাইয়ের পর থেকে তার কোনো সমস্যা হচ্ছে না, 20 বছর থেকে 20 বছর লাস্ট 2008 পর্যন্ত সে কেটেছে। এরপরে সে পার্মানেন্টলি রিটায়ারমেন্টে চলে যায়।
ওই ঘটনার পরে কিন্তু মেয়ের সৎকারের পরে কিন্তু সে রাসেল ভাইয়ের কোনো কিছু দেখে নাই, কোনোদিন কিছু দেখে না। নাই। তার মানে এইটা হয়তো একটা ব্যাপার ছিল, তাকে হয়তো সতর্ক বা জানানো বা ইনফর্ম করতে সে চেয়েছিল একটা হয়তো, হিন্ট পেয়েছে, কিছু হিন্ট একটা পেয়েছে। সেটাই ঘটতে সেটাই যাচ্ছে। সেটাই আমারও তাই মনে হয়, এবং খুবই অদ্ভুত এবং ঘটনা। আমাকে বলেছে যে বাবা তুমি এটা বুঝবে না, আমাকে এইভাবে বলছে, বাবা তুমি এটা বুঝবে না, আমার মেয়ে গেছে তো, আমি মেয়েকে দেখেছি, আমি মেয়ের মাথা ধরেছি। কি অদ্ভুত ব্যাপার, মানে এটা তো ভাবাও যায় না। আমি শোনার পর খুব খারাপ লেগেছে। এবং উনি- মানে এই গল্পটা শোনা হচ্ছে একজন বাবার কাছ থেকে। উনি সামনাসামনি আমাকে বলেছে আমি জানি, আমি ইতস্তত বোধ করছি, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার 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 ছেলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে, আমি অবশ্যই আপনাকে ঘটনাটা শেয়ার করব। এবং অনেকেই বিশ্বাস করেনি আমার ঘটনাটা, অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি আমার এই চাকরি জীবনে কখনো কাউকে এই ঘটনা শেয়ার করিনি। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক অন্যরকম ঘটনা এবং অনেক অদ্ভুত একটা ঘটনা, এবং এই ঘটনার সাথে মানে এমন একজন মানুষকে মানে এখানে জড়িয়ে আছে। আমি অজি শঙ্কর সাহেবকে একটু ধন্যবাদ দিতে হ্যাঁ চাচ্ছি, রাসেল অবশ্যই ভাই, অবশ্যই। সুভাষিস দাকেও, উনি হয়তো শুনছেন ভূত এফএম শুনছেন, সে কিন্তু রেগুলার লিসেনার ভূত এফএম। ওকে, এবং সে যে আমাকে বলবে, আমাকে ডেকে নিয়ে সে ইনভাইট করে আমাকে যে ঘটনাটা শেয়ার করবে, আমি খুবই থ্যাঙ্কফুল তার কাছে। আমরাও খুব থ্যাঙ্কফুল আপনার কাছে, এবং আপনার চমৎকার ঘটনার জন্য আপনাকে এবং আপনার বাবাকে দুজনকেই ধন্যবাদ, এবং আশা করছি যে যারা শুনছেন তারাও অনেক বেশি এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ। যদিও সবাই এনজয় করছেন, কিন্তু এই ঘটনাটা আপনাদের কাছে একটা রিয়েলিটি, এবং আপনাদের কাছে এই ঘটনাটা অনেক কষ্টের, সেটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক, আলিফ আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনার এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকুক, এবং সবার মঙ্গল কামনা করছি, এবং আশা করছি যে আবারও আপনাদের সাথে দেখা হবে আমাদের, ইনশাআল্লাহ। তো যাই হোক, আলিফকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আছেন। তার আগে আমি একটা খবর জানাতে চাই, সেটা হচ্ছে যে যারা নতুন বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য সুখবর। আপনাদের বাড়িটি আকর্ষণীয় করতে আকিজ সিরামিক্স নিয়ে এলো ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা স্যানিটারি ওয়্যার্স আপনার বাথরুম এনে দেবে একটি গ্ল্যামারাস লুক। রোসা স্যানিটারি ওয়্যার্সে রয়েছে A to Z গ্লেজ, যা আপনার বাথরুমে যোগ করবে অন্যরকম সৌন্দর্য। রোসা স্যানিটারি ওয়্যার্সের বেস্ট পার্ট হলো এর পুশ ফিট সিট কাভার। আপনার বাথরুমকে একটু বেশি সুন্দর করতে চাইলে আজই নিয়ে আসুন সিরামিক্সের ইনোভেটিভ স্যানিটারি ওয়্যার সলিউশন রোসা। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং তারপর একটা অডিও ক্লিপে। তবে তার আগে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কিছু মেসেজ পড়তে চাই, এবং সেই আমাদের দেখতে পাচ্ছি তাহসিন হাসান তুষার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন AHD জাকির, পান্থ দেবনাথ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মিশকাত, এছাড়াও আমাদের সঙ্গে আছেন তনিমেশ রয় মংলা থেকে, আমাদের সঙ্গে আছেন জুবায়ের হোসেন রাজশাহী থেকে, মুরসালিন বাঁধন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ড্রিম হার্ট, আমাদের সঙ্গে আছেন অরিজিৎ রয়, আমাদের সঙ্গে আছেন মৃত্তিকা ফরদিন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোমিন ইসলাম আপন। আলিফ ভাইয়ের ঘটনা মানে স্পেশাল আলিফের ঘটনার এখনও সব কিছু চলছে, প্রশংসা চলছে। MD জুবায়ের আমাদের সঙ্গে আছেন, কবির আহমেদ আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে, শ্রাবণ আহমেদ শেহাব আমাদের সঙ্গে খুলনা থেকে আছেন, আমাদের সঙ্গে আছেন লাবিব মুবাসির, এবং আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। আপনাদেরকে পেজের অ্যাড্রেস দুটো বলে দিই, এবং আমি এই জাস্ট বিরতির পরেই যখন একটা অডিও ক্লিপ প্লে করবো, এবং এই অডিও ক্লিপের পরে আবার যখন ফিরে আসবো তখন আবারও কিছু কমেন্ট পড়বো আপনাদের। সুতরাং আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের যে পেজ দুটো আমাদের রয়েছে সেই পেজ দুটো অ্যাড্রেস নিয়ে রাখতে পারেন, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এখানে এসে শেয়ার করুন আপনার যত কথা, এবং আমাদের যে পোস্ট রয়েছে সেখানে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতি, এবং এরপরে আপনার জন্য অপেক্ষা করছে একটি অডিও ক্লিপ। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি FM and do ফুর্তি। নতুন স্পোর্টি গ্রাফিক্স, ডিজিটাল অ্যানালগ মিটার, হোন্ডা ইকো টেকনোলজি BS4 ইঞ্জিন, HET টায়ার আর 74 কিলোমিটার পার লিটার মাইলেজ নিয়ে নতুন হোন্ডা লিভো এখন নতুন দামে। আজই ভিজিট করুন আপনার নিকটস্থ হোন্ডা শোরুম। থাকুন সময়ের সাথে, কারণ সময়ের সাথে লিভো। Face it. Radio Money Furti. Bhut FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি টাঙ্গাইল থেকে আসাদুজ্জামান খান বলছি।
তো রাসেল ভাই, আমি এর আগে প্রথমে কয়েকটি ঘটনা পাঠাইছিলাম, ঘটনাগুলো সিলেক্টেড হয় নাই। তো আমি হাল না ছেড়ে দিয়ে আবার ঘটনা পাঠানোর জন্য বসে গেলাম। তো অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম ভালো একটি ঘটনার জন্য। তো আমার ভাগ্নি আমাকে একটি ঘটনা শেয়ার করে। তো ঘটনাটি ওদের ইনস্টিটিউটের একটি ঘটনা। তো ও 2018-তে ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়। তো ইনস্টিটিউটের নামটি আমি সঙ্গত কারণে বলতে পারছি না, কোথায় অবস্থিত সেটি বলতে পারছি না। শুধু এটুকু বলতে পারি যে এটি একটি সরকারি ইনস্টিটিউট। তো ও যখন ভর্তি হয়, তো ওরা তখন ছিল ফার্স্ট ইয়ার। তো বিল্ডিংটি এরকম ছিল, বিল্ডিংটি ছিল 3 তলা একটি বিল্ডিং, এবং বিল্ডিংটা ছিল একদম বৃত্তাকৃতি বিল্ডিং, চতুর্দিকে ঘেরাও করা, মাঝখানে বেশ বড়সড় একটি উঠান, এবং বিল্ডিংটির এক পাশে হচ্ছে আপনার ক্লাসরুম, এক পাশে হচ্ছে মেয়েদের হস্টেল, নিচতলায় এক পাশে হচ্ছে আপনার ডাইনিং রুম, এক পাশে হচ্ছে ল্যাব, এবং মাঝখানে যে বড়সড় উঠান ছিল সেখানে ছিল বেশ কিছু গাছগাছালি, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, এবং একটি টিউবওয়েল। তো ওরা যখন ওখানে ভর্তি হয় তখন ওদেরকে হোস্টেল ওঠার পরে হোস্টেলের দায়িত্বরত ম্যাম যারা ছিলেন, তো তারা তাদেরকে বলে দেয়, মেয়েদেরকে বলে দেয় ওরা যেন রাত্রিবেলা একা একা কখনো গভীর রাত হলে ওয়াশরুমে যেন একা একা না যায়, গেলে 2-3 জন একত্রে যেন যায়। তারপর হচ্ছে কলপারে যেন একা একা কেউ না যায়। এবং ওই ডাইনিং রুম যেটা ছিল সেখানে বসে অনেক ছাত্রীরা লেখাপড়া করতো। তো ওদেরকে বলে দেওয়া হয় তোমরা কখনো ডাইনিং রুমে বসে লেখাপড়া করবে না। তো এখানে বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা করতে পারে, এই জন্য, কারণ তার পাশে ছিল কিচেনে আপনার ওই মাছ, তারপরে হচ্ছে মাংস এসব কাটা হতো, এবং তাদের রক্ত এসব রক্ত ছড়িয়ে ছিটে থাকতো। এসব দেখে হয়তো মেয়েরা ভয়টা পেতে পারে বা কোনো প্যারানর্মাল ঘটনা করতে পারে, তো এই জন্য ওদেরকে নিষেধ করে দিত। তো এভাবে চলতেছিল। এর মধ্যে আপনার 1 বছর পার হয়ে যায়। তো 1 বছর পার হওয়ার পরে এই 2019 জানুয়ারিতে এসে কয়েকটি ঘটনা ঘটে এখানে। তো তাদের মধ্যে একটি ঘটনা হচ্ছে এরকম যে ওদের ইয়ারে 2টি মেয়ে, ওরা তখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছে। তো ওদের ইয়ারে 2টি মেয়ে বাথরুমে যায়, ওয়াশরুমে যায় রাত্রিবেলা 12টা বা এরকম সময় হবে। তো লেখাপড়া শেষে মুখ টুক ধোয়ার জন্য আর কি ওয়াশরুমে যায়। তো যাওয়ার পরে 2টো মেয়ে একত্রে যায়, একজন মেয়ে ভিতরে দাঁড়িয়েছিল, একজন মেয়ে বেসিনে মুখের সাবান টাবান লাগিয়ে মুখ ওয়াশ করতেছে। তো এরকম সময়ে মুখটা ওয়াশ করার পরে ওই মেয়েটি পানি দিয়ে মুখ ধোয়ার পরে যখন সে বেসিনের আয়নাটির দিকে তাকায়, তখন সে ওইখানে দেখতে পায় যে বেসিনের আয়না থেকে জাস্ট 2টো আঙ্গুল বের হয়ে আছে। এরকম কিন্তু না রাসেল ভাই যে আঙ্গুল আয়নাতে রিফ্লেক্স, মানে কারো হাতের আঙ্গুল এখানে দেখা যাচ্ছে তা কিন্তু না, আয়না ভেদ করে 2টো আঙ্গুল বের হয়ে আছে, এরকম একটি অবস্থা এখানে। তো মেয়েটি দেখার পরে সাথে মেয়েটি ছিটকে পিছনে চলে আসে, এবং ওর সাথে যে আরেকটি মেয়ে যে ছিল সেও ঠিক একই জিনিস দেখে যে বেসিনের আয়না ভেদ করে 2টো আঙ্গুল বের হয়ে আছে, শুধু 2টো আঙ্গুল, হাতের 2টো আঙ্গুল, আর কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এটা দেখার পরেই মেয়ে দুটো বেশ ভয় পেয়ে যায় এবং ভয়ে কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করে। বাথরুমে দরজা খুলে বাইরে চলে আসে, বাইরে এসে কান্নাকাটি শুরু করে। তো ওদের কান্নাকাটি আওয়াজ শুনে হোস্টেলের সব মেয়েরা চলে আসে, ম্যাম যারা আছে তারা চলে আসে, এসে জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তোমাদের কী হয়েছে। তো ওরা ম্যামদেরকে বলেছে ম্যাম এই ঘটনায় আমরা দুজন বাথরুমে যাই, দুজনে একই সাথে একই জিনিস দেখছি। তো এই কথা শুনে ম্যামরা ওদেরকে বলে তোমরা হয়তো বা হ্যালোসিনেট করছো এসে। তো ওরা বলে যে না ম্যাম, আমরা দুজনে একত্রে একই জিনিস দেখছি, দুজনে কীভাবে আমরা হ্যালোসিনেট করবো। তো ওদের কথা শুনে ম্যামরা ওদেরকে দোয়া কালাম করে ফুটো দেয়, পানি পড়া খাওয়াই সেই করে ওদেরকে রুমে পাঠিয়ে দেয় যাতে অন্য মেয়েরা ভয় না পায়। তো পাঠিয়ে দেওয়ার তারপরেও হোস্টেলের মেয়েদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি বিরাজ করে। তো এই ভয়ের রেশ কাটতে না কাটতেই ঠিক 2-3 দিন পরে ঘটে আরেকটি ঘটনা। এই ঘটনাটি এরকম যে ওদেরকে আগে থেকে নিষেধ করা ছিল যেন ডাইনিং রুমে বসে লেখাপড়া না করে। তো 3rd ইয়ারের একটি মেয়ে ওই ডাইনিং রুমে যায় পড়তে, যেহেতু আপনার হোস্টেলের একটা রুমে 7-8 জন করে স্টুডেন্ট থাকতো। তো একত্রে এতগুলো স্টুডেন্ট লেখাপড়া করতে একটু অনেকেই ডিস্টার্ব ফিল করতো। তো যে কারণে একটি মেয়ে নিরিবিলি পরিবেশের জন্য ওইখানে যায়। তো ডাইনিং রুমটা ছিল বেশ বড়, বিশাল ডাইনিং রুম। তো ওইখানে বসে একটি মেয়ে পড়তেছে। তো 2nd ইয়ারে আরেকটি মেয়ে যায়, দেখে যে ওইখানে এক আপু বসে বসে পড়তেছে। তো ওই 2nd ইয়ার মেয়েটা ওই মেয়েটাকে দেখে সে আস্তে করে ভিতরে কিচেন রুম, তারপরে হচ্ছে আপনার স্টোর রুম। তো ওই কিচেন রুমের পাশে স্টোর রুম ছিল, ওইখানে চলে যায়, এবং ওই এক রুমের ভিতর দিয়ে আরেক রুমে যাওয়ার রাস্তা ছিল আর কি। তো ওই মেয়েটার ভিতরের রুমে চলে যায়, স্টোর রুমে বসে পড়তেছে, আর একটা মেয়ে ডাইনিং রুমে পড়তেছে। দুজন দুই পাশে, যাতে কারণ একজনের কারণে আরেকজনের ডিস্টার্ব না হয়। তো কিছু সময় লেখাপড়া করার পরে তো 2টো মেয়ে একত্রে ফিল করে যে তাদের পিছন থেকে মনে হচ্ছে কেউ দৌড়ে ওই মাঝখানে যে কিচেন রুম ছিল সেখানে চলে গেল। তো এটা ডাইনিং রুমের মেয়েটা ঠিক একই জিনিস ফিল করে, এবং স্টোর রুমের মেয়েটাও ঠিক একই জিনিস ফিল করে যে তার পিছন থেকে মনে হচ্ছে কেউ দৌড়ে কিচেন রুমে চলে আসছে। তো দুজন মেয়ে ওই শব্দের উৎসর পিছনে দৌড়ায়, দুজনে একত্রে এসে কিচেন রুমে দুজনের মুখোমুখি হয়। একজন আরেকজনকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার, কী হয়েছে। তো ওই স্টোর রুমের মেয়েটা বলে যে এরকম আমার মনে হয়েছে আমার পিছন থেকে কেউ দৌড়ে চলে গেছে। তো ডাইনিং রুমের মেয়েটা বলে ঠিক আমারও একই জিনিস মনে হয়েছে যে আমার পিছন থেকে মনে হয় কেউ দৌড়ে এখানে চলে আসছে কিচেন রুমে। তো দুজনে
ওখানে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে যে কী ব্যাপার, কী হইলো। তো এই জিনিসটা দুজনে চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে যে ডাইনিং রুম থেকে মনে হচ্ছে শব্দ হচ্ছে, ধূপধাপ পায়ের আওয়াজ। তো এবার দুজনে চিন্তা করে যে তাহলে ডাইনিং রুমে কি হচ্ছে দেখি। দুজন একত্রে ডাইনিং রুমে চলে আসে। আসার পরে দেখে ডাইনিং রুমের থেকে জাস্ট কালো কুচকুচে দুটো পা দেখা যাচ্ছে, পায়ে আর কোনো অংশ নাই, পায়ের উপরে কোনো অংশ নাই, শুধু পায়ের পাতা থেকে পায়ের টাকনো পর্যন্ত এরকম দুটো পা ধূপধাপ শব্দে হেঁটে হেঁটে দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছে। তো এটা দেখে দুজনে বেশ ভয় পায়। ভয় পাওয়ার পরে দুজনে রুমে থেকে দৌড়ে বাইরে চলে আসে এবং চিল্লাচিল্লি শুরু করে, কান্নাকাটি শুরু করে। তো ওদের কান্নাকাটির শব্দে হোস্টেলের ম্যাম আরও ছাত্রী যারা ছিল তারা চলে আসে, যে কী ব্যাপার, কী হয়েছে। তো বলে যে এরকম জিনিস আমরা এখানে দেখছি। দুজনে একত্রেই দেখে। তো হোস্টেলের ম্যামরা চিন্তা করে যে তাহলে তো বেশ ভয়ের একটা ব্যাপার, কারণ পরপর দুইটি ঘটনা ঘটে গেল মাত্র কয়েকদিনের ডিস্টেন্সে। তখন ম্যামরা চিন্তা করে যে তাহলে এটার তো একটা ব্যবস্থা করা দরকার, না হলে হোস্টেলের অন্যান্য সব মেয়েরা বেশ ভয়ে থাকতেছে। হোস্টেলের সব মেয়েদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি বিরাজ করে। কেউ একা একা বাইরে যেতে চায় না, ভয় পায়, বা দেখা যায় যে 2-3 জন মিলে গেলেও ভয় পায় ওরা, বাথরুম ইউজ করতে ভয় পায় রাত্রিবেলা। তো এই কথা চিন্তা করে হোস্টেলের ম্যামরা হোস্টেলের প্রত্যেকটা ফ্লোরে মিলাদের ব্যবস্থা করে দেন এবং প্রত্যেক ফ্লোরে মিলাদ পড়ানো হয়। তো মিলাদ পড়ানোর পরে মেয়েরা ভাবে হয়তো বা এবার মনে হয় আমাদের বিপদ কেটে গেল। তো তারপরে আমার ভাগ্নি যে ছিল সে হোস্টেলের সম্বন্ধে আরও বিভিন্ন ঘটনা জানতে পারে, কিন্তু ওরা ওই ঘটনাগুলো আগে জানতে পারেনি। যেমন এর মধ্যে আরও বিভিন্ন কিছু ঘটনা ছিল, যেমন 3তলায় নাকি একটি মেয়ে সুইসাইড করে মারা গেছিল, তার রুমের থেকে নাকি ওই 3তলার জানালা দিয়ে এসে কে ওই অন্যান্য মেয়েদের পা ধরে টানতো, এরকম বিভিন্ন ঘটনা ঘটে। তো ওই ঘটনাগুলো আমি আস্তে আস্তে পরে আপনাকে জানাবো ইনশাল্লাহ। তো রাসেল ভাই আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ। Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:30। শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম। আমি রাসেল আছি সাথে, এবং চলছে এই মুহূর্তে ভূত এফএম। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ। আমি যাওয়ার আগে আপনাদেরকে বলে গিয়েছিলাম যে আপনারা যারা লিখছেন তাদের ঘটনা, তাদের কমেন্ট আমি পড়ে শোনাবো, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে এখানে অনেকেই আছেন। সিফাত আহমেদ শিপন আমাদের সঙ্গে আছেন, আশুলিয়া থেকে শুনছেন তিনি। এমডি জুবায়ের আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ইরফান সাজিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি ফাহিম আলী আমাদের সঙ্গে আছেন, এসবি সুলাইমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এই মুহূর্তে জামান খান আছেন, ফাহিম আমাদের সঙ্গে, এমডি রনি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আশিক কুমার পল, এছাড়াও এমডি আসিবুর রহমান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সুহাইব আমাদের সঙ্গে আছেন, শাকিল আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এস এম মুস্তাকিন, সুজন হোসাইন আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, তানভীর আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এছাড়াও শ্রাবণ আমাদের সঙ্গে আছেন, আল আমিন দৌলা আছেন, এমডি জুবাইর হাসান, মুস্তাফিজুর রহমান নাদিম আমাদের সঙ্গে আছেন, অঙ্কন মমিত আমাদের সঙ্গে আছেন, কাকন ঘোষ সহ আরও অনেকে। আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানেও অনেকে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে মাহবুব আর মিশু আমাদের সঙ্গে আছেন, সুলতান খান আমাদের সঙ্গে আছেন, বসুন্ধরা থেকে শুনছেন তিনি, হিমাদ্রি হিমু আমাদের সঙ্গে আছেন, রকি রয় আমাদের সঙ্গে আছেন, শুভদত্ত সৌরভ আমাদের সঙ্গে আছেন, তাসিন হাসান তুষার আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, মেহরাব হুসাইন আমাদের সঙ্গে আছেন, এছাড়াও সিয়াম আহমেদ আমাদের সঙ্গে আছেন, প্রিন্স ফারহান আমাদের সঙ্গে, আরও অনেকেই এই মুহূর্তে যোগ দিয়েছেন। এবং আপনি যদি যোগ দিতে চান তা আমাদের দুটো পেজে চলে আসতে পারেন, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। মোহাম্মদ ফারাবি রহমান শ্রাবণ আমাদের সঙ্গে আছেন, এমডি নীরব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আদনান রুদ্র আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরও অনেকেই। তো আমরা একটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটি আপনাদের ইমেইল করে পাঠানো একটি ঘটনা, সেই ঘটনাটি আমরা শুনে আসব, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আমাদের সঙ্গে প্রথমে তিনি শেয়ার করেছেন তার ফোন নাম্বারটি, এবং তিনি লিখেছেন যে এই গল্পের প্রতিটি নাম কাল্পনিক, আসল নাম ব্যবহার করা হয়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা।
আমার একটি ঘটনা এর আগে ভূত এফএমে সিলেক্টেড হয়েছিল, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাঠানো ঘটনা সিলেক্ট করার জন্য। আশা করছি এইবার যে ঘটনাটি সেটি সবার পছন্দ হবে। ভূত এফএমের সব শ্রোতা এবং কলাকৌশলীকে আমার অভিনন্দন জানাচ্ছি। আমি ঘটনা শুরু করছি। ঘটনাটি যে গ্রামের, তার নামটা সঙ্গত কারণে আমি উল্লেখ করছি না, সেই গ্রামের একজন 9 বছর বয়সী মেয়ে রূপা এক সকালে পুকুর পাড়ে খেলতে যেয়ে নিখোঁজ হয়। তো তার বাবা মা মেয়েকে অনেক খোঁজ করে, পুকুরে ডুবে যাওয়ার ভয় ছিল না, কারণ মেয়ে সাঁতার জানতো। তারপরও তারা পুকুরে অনুসন্ধান করে, কিন্তু মেয়েটির কোনো চিহ্ন তারা কোথাও পায়নি। রূপা যেন এক নিমিষে কোথাও চলে গেল। এর 10 দিন পর রূপার বাবা মা মেয়ের তখনও খোঁজ করছে, কিন্তু তাদের মনে ভয় যে তারা বোধহয় তাদের মেয়েকে আর কোনোদিন খুঁজে পাবে না, হয়তো রূপাকে অপহরণ করে কেউ নিয়ে গেছে। এক সকালে রূপার বাবা বাড়ির উঠোনে বসেছিলেন, তখন তিনি দেখেন রূপা হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছে। তার বাবা তার দৌড়ে তার দিকে যায় এবং মেয়েকে বাসায় নিয়ে আসে। খবর পেয়ে অনেকে তাকে দেখতে আসে। গ্রামে একটা সাড়া পড়ে যায় এবং মেয়ে ফিরে এসেছে বলে সবাই মধ্যে জানাজানি হয়ে যায়। রূপার বাবা তাকে জিজ্ঞেস করে যে ফিরে এসে সে ফিরে এসেছে, এবং রূপার বাবা তাকে জিজ্ঞেস করে যে তাকে কেউ কিডন্যাপ করেছিল কিনা, কিন্তু রূপা সবার সামনে কিছু বলতে চায় না। তো এর মধ্যে পুলিশও এসেছে, এবং যেহেতু এখানে থানায় কেস করা হয়েছিল, রূপার বাবা সবাইকে চলে যেতে বলে, এবং সবাই চলে যাওয়ার পর রূপা বলে যে তাকে কেউ অপহরণ করেনি, সে পানির নিচে মানুষদের দেশে চলে গিয়েছিল, পানির নিচের মানুষদের দেশে চলে গিয়েছিল। সে এরপর পুরো ঘটনা বলে। যেদিন সে নিখোঁজ হয় সেদিন সে পুকুরের পাড়ে হাঁটছিল। হঠাৎ তার দৃষ্টি পুকুরে পড়ে এবং সে দেখতে পায় যে পুকুরের পানির নিচে ডুবে একটা মানুষ তার দিকে চেয়ে আছে। অনেকটা কেউ পানিতে ডুবে থাকলে কিন্তু তার চেহারাটা দেখা গেলে যেমন হয় ঠিক সেই রকম, অর্থাৎ পানির নিচে ডুবন্ত অবস্থায় কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে এবং সে রূপার দিকে তাকিয়ে আছে। প্রথমে রূপা ব্যাপারটিতে অনেকটা ভয় পায়। আপনারা দৃশ্যটা চিন্তা করুন যে একটা মানুষ পানির নিচে ডুবে আছে এবং সেখান থেকে আপনার দিকে তাকিয়ে আছে, যে মানুষটি অপরিচিত বা তাকে আপনারা চেনেন না। তো যাই হোক, রূপা ব্যাপারটিতে ভয় পায়, কিন্তু কিছুক্ষণ পর সেই মানুষটা তাকে বলে পানিতে নামতে। রূপা কিছু না বুঝেই পানিতে নামে। রূপা বুক পানিতে নামলে মানুষটা রূপার হাত ধরে তাকে আসতে বলে পানির নিচে এবং সেখানে নিয়ে যায়। রূপা মনে করেছিল তার দম বন্ধ হয়ে যাবে, কিন্তু সে দেখতে পায় তার কোনো সমস্যাই হচ্ছে না, সে মাটিতে থাকার মতোই শ্বাস নিতে পারছে। মানুষটা রূপাকে পানির অনেক গভীরে নিয়ে যায়। অনেকক্ষণ যাওয়ার পর তারা একটা সুন্দর জায়গায় এসে পৌঁছায়। রূপার কোনো কারণে জায়গাটা সম্পর্কে কিছুই মনে নেই, শুধু মনে আছে সে সেখানে অনেক ভালো ভালো খাবার খেয়েছিল, আর যেই মানুষটা তাকে নিয়ে গিয়েছিল তার নাম ছিল আসবার। সেখানে সে আরও অনেক মানুষের সাথে ছিল, তারা তাকে অনেক আদর আর ভালো ব্যবহার করেছে, এবং রূপা আর তার বাসায় আসার ইচ্ছা যখন প্রকাশ করছিল না, কারণ তার বাসায় অভাবের জীবন আর কষ্ট তার খারাপ লাগতো। রূপার বাবা ছিল একজন কৃষক, 2 মুঠো ভাত জোগাড় করতেই তার অনেক পরিশ্রম করতে হতো। এই অভাব অনটন তার ভালো লাগতো না, কিন্তু আসবার তাকে বলেছিল সে যেদিন তাদের সাথে থাকতে চায় আসবার তাকে বলেছিলেন যে সে যদি তাদের সাথে থাকতেই চায়, তাহলে তারা বলেছিল যে সে যদি তাদের সাথে থাকতেই চায় তাহলে বাবা মাকে নিয়ে আসুক, কারণ তার বাবা মা তাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছে এবং অনেক কষ্ট করে তাকে প্রতিপালন করছে, মানুষ করছে। এই জন্য আসবার রূপাকে আবার ফিরিয়ে এনে দিয়েছিল, যেন সে তার বাবা মার কাছে বিদায় নিতে আসতে পারে।
রূপা আবারও সেই পানির দেশে চলে যাবে। এটা শুনে রূপার বাবা অনেক ভয় পায়। তারা ভয় পায় যে রূপা হয়তো জিনের পাল্লায় পড়েছে, আর জিনটা যদি কাউকে পছন্দ করে তাহলে তাকে তাদের দেশে নিয়ে যায়। রূপার বাবা গ্রামের একজন সম্মানিত কোনো একজন বড় হুজুর এবং স্বনামধন্য কোনো একজন বড় হুজুর তাকে এই বিষয়ে বলে, এবং হুজুর বলেন যদি এটা জিনের কাজ হয় তাহলে রূপাকে সব সময় চোখে চোখে রাখতে হবে, তাকে একা রাখা যাবে না, যেন জিনেরা তাকে আবার নিয়ে না যায়। কিন্তু হুজুর আরেকটা কথাও বললেন, যদি এটা জিন ছাড়া অন্য কোনো কারো কাজ হয়ে থাকে তাহলে ব্যাপারটা খুব জটিল। এই পৃথিবীতে গোপন কিছু ব্যাপার আছে যা মানুষের হাতের বাইরে, শুধুমাত্র দেখা ছাড়া মানুষের আর কিছুই করার থাকে না। সময়ই সব বলে দেবে কি করতে হবে। এরপর থেকে রূপাকে চোখে চোখে রাখা হয় এবং তার নানি তার বাসায় এসে থাকতে শুরু করে এবং রূপাকে দেখার জন্যই এই কাজটা সে করে, এবং কারণ তার মাও বিভিন্ন কাজে সারাদিন ব্যস্ত থাকতো। তো রূপাকে কঠিন পর্যবেক্ষণের ওপর রাখা হলো। তার নানি রাতে তাকে জড়িয়ে ধরে ঘুমাতো আর নানান দোয়া দরুদ পড়ে তার পুরো বাড়ি বন্ধ করে রাখা শুরু হলো, এবং তাকে তাবিজ পরানো হলো এবং সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হলো। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। 8ম দিনের দিন রূপা আবারও গায়েব হয়ে গেল। তার বাবা মাত্র পাগল হওয়ার পাগল হওয়ার মতো একটা দশা হয়ে গেল, এবং তারা তার জন্য রূপাকে অনেক খুঁজতে লাগলো, কিন্তু তার কোনো চিহ্ন তারা পেল না। রূপাকে খোঁজ করা হলো। আচ্ছা, এই কথাগুলো বারবার করে আসছে, আমি খুবই সরি, লেখাই হয়েছে এভাবে, সো আই এম রিয়েলি সরি। এবং পুকুরটা একদম গভীর ছিল না। রূপাকে যা বলেছিল তাই হলো, এবং রূপা একদম গভীরে ছিল না। রূপা যা বলেছিল পুকুরের অনেক গভীরে আসবার থাকে, আর তাকে নিয়ে গিয়েছিল। কথাটা কোনোভাবেই সত্য হতে পারে না। সেই হুজুরকে রূপার বাবা যে বলল, হুজুর বললেন যে এটা জিনের কাজ, কারণ একদিন হুজুরের সাথে সে কথা বলেছে, সে বলেছে জিনরা তাকে নিয়ে যাবে, তাকে নেয়নি। এটা খুব সম্ভব পানির পৃথিবীর মানুষের কাজ, কিন্তু হুজুর তাদের ব্যাপারে তেমন কিছুই বলতে পারল না, কারণ এদের ব্যাপারে মানুষ তেমন কিছুই জানে না এখন পর্যন্ত। হুজুরের কথায় রূপার বাবা অথই সাগরে পড়লেন। তিনি কিভাবে কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না, কিন্তু তাদের কষ্টের প্রতিদান পাওয়া গেল। রূপা ফিরে আসলো। রূপা বলল যে আসবার তাকে জিজ্ঞেস করেছিল তার বাবা মা তার এই নতুন জীবন শুরু করার ব্যাপারে কেমন অনুভব করছেন। রূপা তাকে বলল তারা কথাটা শুনে খুব চিন্তায় পড়েছিলেন এবং তাকে আসতে না দেওয়ার জন্য সব রকম চেষ্টা করেছিলেন। তখন আসবার তাকে বললেন, তাহলে তোমার উচিত তোমার বাবা মার কাছে চলে যাওয়া। তারা তোমাকে কষ্ট করে বড় করেছেন। আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম কারণ তোমাকে আমার পছন্দ হয়েছিল। আমার এক মেয়ে জন্মের পরে মারা যায়। তোমাকে দেখে আমার সেই মেয়ের কথা মনে পড়েছিল। আমি তোমাকে এই জন্য নিজের মেয়ে হিসেবে আমার সাথে রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা মা যেহেতু কষ্ট পেয়েছেন কথাটা শুনে, তাই আমি আর এটা করতে পারি না। আমি তোমাকে দোয়া করছি তোমাদের জীবনে আর অভাব অনটন থাকবে না, তোমাদের জীবন সুন্দরভাবে কেটে যাবে। আর এই প্রার্থনা তোমাকে আর এই পাথরটা তোমাকে উপহার দিচ্ছি আমাদের সাথে কয়েকদিন থাকার জন্য। এরপর আসবার তাকে আবারও ফিরিয়ে দিয়ে যায়। রূপা তার বাবা মাকে সেই পাথরটা দেয়। এটা একটা সুন্দর নীল পাথর ছিল। এর ওপর রূপার জীবন এরপর রূপার জীবনে আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। তারা ভালোভাবে সুখে শান্তিতে তারা দিন কাটাচ্ছে। তো এই ছিল ঘটনা। যদি পছন্দ হয় তাহলে শেয়ার করতে তিনি অনুরোধ করেছেন। এই ঘটনাটি ইংলিশে ইংলিশ লেট অ্যালফাবেট ব্যবহার করে লেখা হয়েছে, এই জন্য পড়তে একটু ঝামেলা হচ্ছিল এবং বারবার একই কথা ঘুরে ফিরে আসছিল বলে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা ছোট্ট একটা অডিও ক্লিপ শুনবো আজকে এই মুহূর্তে, এবং সেই অডিও ক্লিপের
পরেই আমাদের আজকের যে ভূত এফএম সেটা আমরা শেষ করব। আশা করছি আপনাদের এখন পর্যন্ত ভালো লেগেছে এবং শেষ যে অডিও ক্লিপটি সেটিও আপনাদের অনেক আনন্দ দেবে, এবং তারপরে ফিরে এসে আপনাদের কিছু কমেন্টও পড়ব এবং আশা করছি পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যাই হোক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী অডিও ক্লিপে। নমস্কার রাসেল ভাই, আমি হিরণদেব বলছি কুড়িগ্রাম থেকে। আমার জীবনে একটি ছোট্ট ঘটনা আছে। আসলে সত্য ছোট হোক বা বড় হোক এটাতে খুব একটা কিছু যায় আসে না, সত্য সবসময় সত্যই থাকে। তো ঘটনাটি ঘটে বগুড়ায়। আমার বাবা চাকরি করতো, সেই সুবাদে আমাদের বিভিন্ন জায়গায় থাকতে হতো, বগুড়ার বিভিন্ন উপজেলায় থাকতে হতো। তো একটি উপজেলায় আমরা ছিলাম। আমরা যে বাসাটা ভাড়া ছিলাম সেই বাসাটা দোতলা ছিল, আমরা নিচতলায় ভাড়া ছিলাম। নিচতলায় আমাদের সাথে আরও অনেকেই ছিল। তাদের মধ্যে একজন ছিল, আমি কাকু বলে সম্বোধন করতাম তাকে। কাকু তখন অনার্স কি মাস্টার্সে পড়তো, আমার খুব একটা মনে নেই, কিন্তু ঘটনাটি আমার পরিষ্কার এখনও চোখে ভাসছে। আপনাদের সবাইকে আমি ঘটনাটি বলছি, কিন্তু আমি এখন চোখে দেখতে পাচ্ছি আসলে ঘটনাটি কি ঘটছে। যাই হোক, ঘটনায় চলে যাই। আমি কি করতাম, প্রত্যেকটা দিন সন্ধ্যার পরে কাকুর রুমে যেতাম। কাকুর রুমে গিয়ে কাকুর সাথে কিছুক্ষণ গল্প করতাম, করে আবার আমার রুমে এসে আমি আমার কাজ করতাম, হোমওয়ার্ক এই করা ও করা, আর যারা গেম খেলা, আমি আমার কাজ করতাম। সেদিনও একই ঘটনাই ঘটলো। আমি কাকুর রুমে গেলাম, কাকু ছিল রুমে, আমি কাকুর সাথে গল্প করছি। তখন ওই আমাদের এখন যেরকম এলইডি লাইট চলে এসছে, সাদা লাইট চলে এসছে, এনার্জি লাইট চলে এসছে, কিন্তু তখন লাল আলো ছিল, 60 পাওয়ার 100 পাওয়ার এই ধরনের আলো ছিল। আমি তখন ওই রুমটায় ঢোকার পর লাইট দেয়া ছিল, কিন্তু জানালাটা খোলা ছিল। ওই বাসার পিছনের দিকে, মানে ওই রুমটা ছিল বাসার পিছনের সাইডে একটি রুম। সো জানলাটা খুলে বাসার পিছনটা দেখা যেত। পিছনের দিকে একটা বড় পুকুর ছিল, তার চারপাশে অনেক বাঁশঝাড় ছিল। তো আমি কাকুর সাথে গল্প করছি, কিন্তু বাইরের দিকে আমি বারবার করে তাকাচ্ছিলাম, কারণ বাইরে জ্যোৎস্না আলোতে চাঁদের আলোর জন্য ওই পুকুরের উপর আলো পড়ছিল এবং সাথে রশ্মি প্রতিফলিত হচ্ছিল, খুবই চমৎকার দেখাচ্ছিল। তো আমি বাইরে দেখছিলাম, কিন্তু বোঝা যাচ্ছিল যে এটা একটা গাছ, এখানে অন্য একটা কিছু, এখানে একটা বড় একটা কি মাটির গুড়ি বা ঢিপি, এরকম সব বোঝা যাচ্ছে। আমি দেখি একটা লম্বা মহিলা, লম্বা মানে প্রচুর লম্বা, ওটা কখনো মানুষ অত লম্বা হতে পারে না। মহিলা মানুষটা লম্বা, খুব চিকন দেখতে, কিন্তু তার মাথার খোপা এতই বড়, তার মাথার চেয়ে মনে হচ্ছে খোপাটা পিছনে ঝুলছে বেশি, এত বড় তার মাথার খোপাটা, খুব বড়। তিনি কি করছেন, মানুষ যেমন পায়চারি করে, কোনো কিছু ভাবতে ভাবতে মানুষ যখন পায়চারি করে, একই রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে, একই জায়গা দিয়ে বারবার যাওয়া আসা করে, উনি ঠিক সেই রকমই করছিলেন, মুভ করছিলেন, বারবার সামনে পিছনে মুভ করছিলেন, কিন্তু এত দ্রুত মুভ করছিলেন রাসেল ভাই, আমার এখনো চোখে ভাসছে ওটা, আমি বলছি আপনাদের, খুব দ্রুত যাচ্ছে আসছে। কিন্তু আরেকটা জায়গায় ভয়ঙ্কর যে ব্যাপারটা ছিল, উনার মাথাটা 360 ডিগ্রি ঘুরে যাচ্ছিল। উনি বারবার করে 360 ডিগ্রি ঘুরছিলেন, কিন্তু তার বডিটা ঘুরছিল না, তার মাথাটাই 360 ডিগ্রি ঘুরে যাচ্ছিল। উনি যখন পিছন দিকে যাচ্ছেন, মাথা 360 ডিগ্রি ঘুরে যাচ্ছেন, আবার পূর্বে অবস্থানে যখন ফিরে আসছেন, তখন আবার 360 ডিগ্রি মাথাটা ঘুরে আবার ফিরে আসছেন। তো এটা দেখার পর আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং কাকুকে বলি, কাকু এখানে আন্টিটা কেন, কি করছে ওখানে, ওই আন্টিটা কি করছে? মানে আমাদের বাসায় যে কাজ করতেন উনি অনেক লম্বা ছিলেন, ওই মহিলা আন্টিটা অনেক লম্বা ছিলেন। আমি তখন ভাবলাম যে ওই আন্টিটাই বোধহয়, কিন্তু কাকু বললেন যে কোথায়, কেউ তো নেই। তখন আমি আরেকটু ভয় পেয়ে যাই। তারপর কাকু জানালা বন্ধ করে দিয়ে, কাকু হয়তো কিছু বুঝতে পেরেছিলেন, তারপর আমাকে নিয়ে ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে আমাকে সাথে আমাকে নিয়ে রুমটা থেকে বের হয়ে আসে। কিন্তু আসলে সত্য কথা বলতে, আমি তার অনেকদিন পরে বুঝতে পারি আসলে আমি কি দেখেছিলাম। একটা মানুষের পক্ষে কখনোই ওইভাবে মুভ করা সম্ভব না, আর একটা মানুষের অত লম্বা কখনো মানুষ হয় না, এবং মাথাটা এইভাবে ঘুরবে কেন, আমি আজ অব্দি সেটা ভুলিনি। এই যে আমি এখন ভাইয়া আমি বিএসসি করছি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিএসসি করছি, তো অনেক বড় হয়ে গেছি, কিন্তু সেই ছোটবেলার ওই ঘটনাটা আমি এখনো ভুলতে পারিনি। যাই হোক, খুব ভালো লাগলো, সবার সাথে শেয়ার করতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগছে। ভূত এফএম আমি শুনি, আমার রাত্রে ভূত এফএমের কোনো গল্প ছাড়া আমার চোখ বন্ধ হয় না। আমি ঘুমানোর আগে ভূত এফএমের একটি গল্প শুনে তারপরে ঘুমাই। আর আমার কাছে অনেক ঘটনা আছে রাসেল ভাই। আমার আমার দাদু বাড়ি একটা গ্রামে, তো সেখানকার আমার দাদুদের সাথে অনেক কিছু ঘটে গেছে। তাদের বিভিন্ন ধরনের শ্মশান ঘাটের সাথে ঘটনা আছে, কবরস্থানের সাথে ঘটনা আছে, বিভিন্ন ব্রিজের সাথে ঘটনা আছে। এগুলো সব আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। ধন্যবাদ রাসেল ভাই অডিও ক্লিপটা শোনানোর জন্য। সবাইকে ধন্যবাদ। সবাইকে ভূত এফএম, The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ব্যাক, শুনছেন রেডিও ফুর্তি রেড এফএম। আমি রাসেল আছি সাথে। ঘড়িতে সময় রাত 1:47 এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাকে লিখছেন। এলসি রনি আমাদের সঙ্গে আছেন, এমডি সজল তালুকদার আমাদের সঙ্গে আছেন, সুজন হোসেন সুজন আমাদের সঙ্গে আছেন, সামিউল ইসলাম আমাদের সঙ্গে আছেন, ইরফান সাজিদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, শ্রাবণ ইসলাম শিহাব আমাদের সঙ্গে আছেন, মাহবুব আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরও অনেকে, এবং এমজি হজরত আলী আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন কে এম রাফিদ হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন সুস্মিতা মেহেরুবা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, অভি এছাড়াও আমাদের সঙ্গে আছেন সুজন হোসেন সুমন, এস এম মুস্তাকিম আমাদের সঙ্গে আছেন শাদ আহমেদ খান আমাদের সঙ্গে আছেন, সিফাত সাকিব আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকে, এস এম জিসান মাহমুদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, হৃদয় খান বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই, এবং আমাদের সঙ্গে রেডিও ফুর্তি যে পেজ সেই পেজেও আরও অনেকে আছেন এবং শুনছেন আমাদেরকে। নূর ইসলাম আমাদের সঙ্গে আছেন রাজেশ এমজে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, রুবেল আহমেদ, সাগর ভট্টাচার্য হাওড়া থেকে অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নিলয় মাহমুদ আমাদের সঙ্গে আছেন, মিশুক আহমেদ বর্ণ আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ওসমান সাদি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরও অনেকেই এই মুহূর্তে। এস এম মাসুম খান আমাদের সঙ্গে আছেন, এস শরীফুজ্জামান আমাদের সঙ্গে আছেন আকিব বিন মুস্তাক সহ আরও অনেকে রেডিও ফুর্তির পেজটিতে। এছাড়াও আমাদের যে ভূত এফএমের পেজ সেটাতে একটু আগে পড়ছিলাম, আবারও যদি ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি আবিদ এইচ খান আমাদের সঙ্গে আছেন এস আই আশিক আমাদের সঙ্গে আছেন, শামিমুল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরও অনেকেই। কিন্তু একই মানুষ বারবার করে পড়লে বারবার এক একজনের নাম পড়া যায় না, সেজন্য একটু ঝামেলায় পড়ছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহেদি হাসান, আমাদের সঙ্গে আছেন তানভীর আহমেদ সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। লিওনার্দো ফ্রান্সিসকো আমাদের সঙ্গে আছেন, অনিক ইসলাম আমাদের সঙ্গে আছেন, রিতা আমাদের আক্তার মায়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এবং আমি যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার মনে করে দিতে চাই আমাদের যে ইমেল অ্যাড্রেসটি, সেটি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। টাটা।